হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? Good, Good afternoon. good evening, sir. Good evening. Good evening, সবাই শুনতে পাচ্ছিস? Hi, sir. ওকে, থ্যাংক ইউ। তো দেখ, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা তো অলরেডি শেষ হয়ে গেছে, আমরা কমপ্লিট করেছি। চ্যাপ্টারটা ছিল ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। এই চ্যাপ্টারটা আমরা যা কিছু ছিল সমস্ত পড়িয়েছি, কমপ্লিট করেছি, এবং আমরা কোশ্চেন অ্যান্সারও লাস্ট ক্লাসে শুরু করেছিলাম। কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছি। তো আজকে আমরা আরো বেশ কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব, বলবো, আলোচনা করব আরো অনেকগুলো কোশ্চেন, এনসিআরটি এক্সাম্পলের যে কোশ্চেন এবং আরো বোর্ড যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। পরের সপ্তাহে আমরা ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস এর উপরে একটা পরীক্ষা নেব। তো টোটাল আমরা 4টে ক্লাস দেখবি, লেকচার 1, 2, 3, 4 সব ভিডিও লেকচার সব দেওয়া রয়েছে, পিডিএফ সেটা, প্লাস আজকে আমি আরো কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। মানে টোটাল 5টা ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে তার উপরে আমরা একটা পরীক্ষা নেব। আর বাকি সময়টা ছোট পরীক্ষা হবে। বাকি সময়টা আমরা নতুন একটা চ্যাপ্টার ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, সেটা আমরা স্টার্ট করে দেব। আজকে আপাতত আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আরো একটু আলোচনা করি, কারণ অনেক রকমেরই কোশ্চেন রয়েছে। অবশ্য তোদের সোজাই লাগবে, কারণ হ্যাঁ, একটা শুধু মানে ডাউট আছে, লেটেন্ট হিটটা একটু ভুল হচ্ছে আমার। কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছি না। ল্যাটেন্ট হিটটা যেটা আছে না, হ্যাঁ, ওইটা মানে খুব ভুলই যাচ্ছে। একটু আরেকবার মানে এক্সপ্লেন করে দেবেন? আজকে ওই সম্পর্কে আরো কোশ্চেন আছে, আলোচনা করি। যদি আজকেও আলোচনার পরে যদি না বুঝতে পারিস তাহলে আমি বলে দিচ্ছি। আরো কোশ্চেন আছে তার উপরে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। লেটেন্ট হিটের উপর কোশ্চেন আছে, সেগুলো নিয়ে বলি, তারপরে দিচ্ছি। তো চল আমরা আজকের সেশন শুরু করি। কোশ্চেন অ্যান্সার ডিসকাশন যেটা হচ্ছিল আগের দিনকার, তাতে আমরা একটা কোশ্চেন এখন তুই স্ক্রিনে দেখতে পাচ্ছিস। Why do doctors advise to put strips of wet cloth on the forehead of a person suffering from fever? এটা তো খুব কমন এক্সপিরিয়েন্স সকলের, ভীষণ ভীষণ কমন ব্যাপার যে জ্বর হলে কপালে একটা কটনের একটা কাপড় ভিজিয়ে দিয়ে সেটা ফোরহেড মানে কপালের উপরে লাগিয়ে দিতে বলে, এবং আমাদের বাবা মারাও করতেন। ডক্টর অ্যাডভাইস দেন বডি টেম্পারেচারটা কমানোর জন্য। যেমনটা তুই একটা ছবি দেখতে পাচ্ছিস বাঁ দিকে, একটা বাচ্চাকে ফোরহেডে যেরকম ভাবে দেওয়া হচ্ছে ঠিক ওরকম ভাবে দেওয়া হয়। তো কেন এটা দেওয়া হয়, তার পিছনে কারণ কি, যুক্তিটা কি, কি কারণে দেওয়া হয়? বেসিক্যালি কি হয় না, ফিভার মানে হচ্ছে আমাদের বডি টেম্পারেচারটা সেটা রাইজ করে। তো আমরা বডি টেম্পারেচারটাকে উই ওয়ান্ট টু
lower down the body temperature. বডি টেম্পারেচারকে আমরা লোয়ার ডাউন করতে চাই, মানে কমাতে চাই। লোয়ার ডাউন দা বডি টেম্পারেচার। এখন কি হয় না, একটা কটন, একটা ক্লোথ যদি এখানে জল দিয়ে যদি এটা বডির কন্ট্যাক্টে রাখা হয়, এই ওয়াটারটা কি হবে না, ওয়াটারটা এই যে কটন ক্লথের উপরে যে ওয়াটারটা রয়েছে বা ভেজা কাপড়ের উপরে যে ওয়াটারটা রয়েছে, ওয়াটারটা কিন্তু ইভাপোরেট করবে। তো ইভাপোরেট করার জন্য যে এনার্জিটা দরকার, এনার্জি should be taken from body. ও ওয়াটার থেকে ওয়াটার ভেপার হওয়ার জন্য তো একটা এনার্জি লাগবে, যে এনার্জিটা বডি থেকেই ও নেবে। এবং ইভাপোরেশন আমি পড়িয়েছিলাম, ইভাপোরেশন কজেস কুলিং। ইভাপোরেশন হলে কিন্তু তার ফলে কুলিং হয়, এটা সব ক্ষেত্রেই হয়। আমরা যদি খুব ঘেমে নিয়ে যাই, খুব গরমের মধ্যে বাইরে থেকে আসি, তাহলে আমাদের ঘাম হতে থাকে, শরীরে পার্সপিরেশন হতে থাকে, তো ফ্যানের তলায় বসলে কিন্তু আমরা আরাম পাই। কেন এটা হয়? ঠিক একই কারণ, ঠিক সেম কারণ, যে জ্বরের সময় যদি একটা ভেজা কাপড় নিয়ে যদি দেয়া যায় ফোরহেডের উপরে, ওই ভেজা কাপড়ের মধ্যে যে ওয়াটারটা থাকে, ইন অর্ডার টু কনভার্ট ইট ইনটু ওয়াটার ভেপার, ওয়াটারটাকে ওয়াটার ভেপারে কনভার্ট করার জন্য একটা হিট এনার্জি দরকার লাগে, সেটা বডি থেকে নেবে, টেকেন অ্যাওয়ে ফ্রম বডি, অ্যান্ড টেম্পারেচার অফ বডি ডিক্রিজেস। তো এরকম ভাবে কিন্তু আমাদের শরীরের টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, যদি এই ভেজা কাপড় নিয়ে কপালের উপরে কিছুক্ষণ বাদে বাদে আবার ভিজিয়ে নিতে হবে, আবার দিতে হবে। এভাবে যদি আমরা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের টেম্পারেচারটা কিন্তু অনেকটাই নেমে যাবে বলে এরকম ভাবে মনে হয়। এরকম কিছুটা হলেও হয়, কিছুটা হলেও এই ব্যাপারটা হয় যে ডক্টররা অ্যাডভাইস দেন বডি টেম্পারেচার নামানোর জন্য, এটা করতে হবে। এটা কি বোঝা গেল? এই কোশ্চেনের অ্যানসারটা কি সবাই বুঝতে পারলি? কারোর কোনো অসুবিধা হলে আমাকে বল, চ্যাট বক্সে লিখবি। যদি কারোর কোনো অসুবিধা হয়, কোনো বক্তব্য থাকে, তাহলে চ্যাটেতে লিখে দিবি বা বলতেও পারিস, অসুবিধার কিছু নেই, কিন্তু অবশ্যই জানাবি, অবশ্যই জানাবি। তো ডক্টররা কেন অ্যাডভাইস করেন ভেজা কাপড়, আবার একবার বলছি, ভেজা কাপড় কপালের উপরে দেওয়ার জন্য? ভেজা কাপড়ের মধ্যে যে জলটা থাকে, সেই জলটা ইভাপোরেট করার জন্য যে এনার্জি দরকার লাগে, সেটা কিন্তু বডি থেকেই নেবে, এবং বডি টেম্পারেচার কিন্তু লোয়ার ডাউন হবে। এটাই হচ্ছে কেন ডক্টররা এটা অ্যাডভাইস করেন, সেটার অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেনটায় আমি তোদের কাছ থেকে অ্যান্সার এক্সপেক্ট করব, যে তোরা অ্যান্সার দিবি। হুইচ গ্যাস ইজ Carbon dioxide. ভেরি গুড, Carbon dioxide. ভেরি গুড, ইয়েস, কার্বন ডাইঅক্সাইড। ড্রাই আইস আর কিছুই না, ড্রাই আইস হচ্ছে সলিড carbon dioxide having temperature minus 60 degrees centigrade, used for preservation of fish, meat, etc.
এগুলোকে প্রিজার্ভ করার জন্য খুব কম টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার এবং কার্বন ডাই অক্সাইড থেকে, গ্যাসিয়াস কার্বন ডাই অক্সাইড থেকে ড্রাই আইস বানানো হয় বাই অ্যাপ্লিকেশন অফ হাই প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার। হাই প্রেশার লো টেম্পারেচার করে ওটাকে ড্রাই আইস বানানো হয়, যেরকম দেখতে পাচ্ছিস এটা ড্রাই আইস। তো ভেরি গুড, অ্যান্সার করেছে, জানে সবাই যে ড্রাই আইস হচ্ছে আসলে কার্বন ডাই অক্সাইড আর কিছু নয়। গুড, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনে আমরা একটা ছবি দেখছি এবং লেখা আছে প্রশ্নটা এক্সপ্লেন হোয়াই। দুটো সেন্টেন্স, ম্যাক্সিমাম 3টে সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করতে হবে। ওয়েট ক্লোথস ড্রাই কুইকলি ইন দ্য সান দেন ইন দ্য শেড। তো সেটা ব্রাইট সানলাইটের মধ্যে যদি আমি ভেজা জামা কাপড় শুকনো করতে দিই, ভীষণ কমন এক্সপিরিয়েন্সের কোশ্চেন, আমরা এসব নিয়ে পড়িয়েছি আর এখন কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। আশা করছি সকলে ভালোই লাগছে এবং সবাই বুঝতে পারছিস। তবুও ডিসকাস করে দেওয়া, কারণ পরীক্ষায় আমাকে কোশ্চেনের অ্যান্সারই লিখতে হবে। তো সবাই এক্সপেক্ট করবো যে এই কোশ্চেনগুলো কিন্তু পিডিএফ থেকে খাতায় লিখে নিবি এবং তার অ্যান্সার অবশ্যই অ্যান্সারগুলো লিখে ফেলবি। পারলে অ্যান্সার আমাকে করে পাঠিয়েও দিবি, যেখানে কিনা কিছু কিছু অ্যান্সার আমি এখানে লিখে দিই, কিন্তু কিছু কিছু অ্যান্সার লেখা থাকে না, আমি ডিসকাস করে দিই। স্টুডেন্টের লেখা উচিত কিছু কিছু অ্যান্সার, তো লিখলে খাতার মধ্যে থেকে যাবে। ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস চ্যাপ্টারটা সলিড করে পড়ে নিবি, কোনো কোশ্চেন যেন বাদ না যায়। তোর কাছে যদি কোনো কোশ্চেন থাকে, অ্যান্সার না যদি পারিস, তাহলে অবশ্যই আমাকে জানাবি, আমাকে পাঠাবি হোয়াটসঅ্যাপে, আমি সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে যেরকম একটা কোশ্চেন যে ভেজা জামা কাপড় যদি সানলাইটের মধ্যে রাখা হয় তাহলে সেটা কুইকলি ড্রাই হবে রাদার দ্যান সেড। আমরা সবাই জানি যে ওয়েট একটা ক্লোথ থেকে ড্রাই ক্লোথ, এই যে প্রসেসটা হচ্ছে কি? প্রসেসটা হচ্ছে ইভাপোরেশন হতে হবে। ইভাপোরেশন না হলে ড্রাই ওয়েট থেকে কিভাবে ড্রাই হবে? আর ইভাপোরেশনের সাথে যে ফ্যাক্টরটা রিলেটেড, যে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ করবে। তুমি যদি টেম্পারেচার বাড়াও, রেট অফ ইভাপোরেশন সেটাও বাড়বে। তাহলে টেম্পারেচার বাড়ালে যদি রেট অফ ইভাপোরেশন বাড়ে, তাহলে যখন তুই সানলাইটে করছিস তখন সেখানে টেম্পারেচার হাই, রেট অফ ইভাপোরেশন হাই, তাই কিন্তু তাড়াতাড়ি ড্রাইড হবে। কিন্তু শেডের মধ্যে থাকলে টেম্পারেচার কম্পারেটিভলি লো এবং রেট অফ ইভাপোরেশন কম হবে, এবং যার জন্য দেখা যাবে যে কুইকলি ড্রাই হবে কোথায় না, ব্রাইট সানলাইটের মধ্যে রাখলে। আমরা জামা কাপড় অনেক সময় ছাদে নিয়ে গিয়ে শুকনো করতে দিই, একটা ওপেন এয়ার ছাদের মধ্যে শুকনো করতে দিই। এর পিছনে দুটো কারণ। এক হচ্ছে ছাদের মধ্যে কিন্তু একটা উইন্ডের ভেলোসিটি আছে, সেটাও কিন্তু ইভাপোরেশনকে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম সানলাইট যেটা কিনা টেম্পারেচার ইনক্রিজ করিয়ে দেয়, এবং টেম্পারেচার ইনক্রিজ করিয়ে দেওয়া মানে টেম্পারেচার বাড়লে রেট অফ ইভাপোরেশন কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তাহলে আমরা জামা কাপড় ছাওয়া জায়গায় শুকনো করতে দেবো, শেডের মধ্যে শুকনো করতে দেবো, নাকি আমরা সানলাইটের মধ্যে শুকনো করতে দেবো? তো তাড়াতাড়ি শুকনো করার দরকার পড়লে কিন্তু আমরা
সানলাইটের মধ্যে শুকনো করতে দেব। ইজি কোশ্চেন, ইজি আনসার। তো সবাই আশা করছি বুঝতে পেরেছিস। কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই আমাকে বলবি। আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে বলছি। সব জিনিসটা ছবিতেও দেখতে পাচ্ছিস, পুরো টোটাল ইনফরমেশন আমি তোকে দিচ্ছি। কারোর যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে হাত তুলবি, আমাকে বলবি, কোনো প্রবলেম কিছু নেই। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই 100 বার আমাকে জিজ্ঞাসা করবি, আমরা সেই কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেছে। কারোর যদি কোনো অসুবিধা থাকে আমাকে বল। কারোর কোনো অসুবিধা নেই, সবাই বুঝেছে? ভেরি গুড। আমরা নেক্সট কোশ্চেনে চলে স্যার এটা কি কনডেনসেশন হতে পারে? মানে ইভাপোরেশন কজেস কুলিং মানে না, কনডেনসেশন মানে উল্টো জিনিস। কনডেনসেশন মানে হচ্ছে যে, ইভাপোরেশন মানে হচ্ছে যে আমরা লিকুইড থেকে গ্যাস, এটা হচ্ছে ইভাপোরেশন। গ্যাস থেকে উল্টো দিকে আসাটাকে বলা হয়, লিকুইড হওয়াটাকে বলা হয় কনডেনসেশন। তো জামা কাপড় শুকনো করতে গেলে নিশ্চয়ই ইভাপোরেশনই হবে, কনডেনসেশন হবে না। জামা কাপড় শুকনো করতে দিলাম, আবার একটু বাদে আবার ভিজে গেল জামা কাপড়, তেমনটা তো আমরা এক্সপেক্ট করবো না নিশ্চয়ই। তো সেজন্য গরম রোদ্দুর থেকে এলে কয়েকটা মিনিট বা কয়েকটা ঘন্টা বাদে রাখলে তাহলে তো সেটা ঠান্ডাই হচ্ছে। হ্যাঁ, আরেকবার বল। মানে জামা কাপড়টা ছাদ থেকে যদি তুলে আনি কয়েক ঘন্টা বাদে তো এটা ঠান্ডাই হয়ে যাবে, তাহলে সেটা তো কনডেনসেশন। না, ঠান্ডা হয়ে যাওয়া মানে কনডেনসেশন নয়। যে ওয়াটার ভেপারটা বেরিয়ে চলে গেল সেটা তো আবার তো জামা কাপড়ের মধ্যে এসে ঢুকবে না রে বাবা, সেটা তো বেরিয়ে চলে গেল। সেটা কি করে জামা কাপড়? কনডেনসেশন মানে ওই যে জলটা বেরোচ্ছে সেই জলটাই আবার যদি উল্টো দিকে ফেরত আসে, সে গরম যায় সানলাইটের মধ্যে রাখলে গরম থাকবে। তো বাড়িতে জামা কাপড়টা ছাদ থেকে তুলে এনে রাখলে অটোমেটিক্যালি তার টেম্পারেচারটা কমে যাবে, কারণ সেটা তো আর রোদ্দুরের মধ্যে নেই। রোদ্দুরের মধ্যে থাকলে সেটাকে কনডেনসেশন বলে না, ঠান্ডা হয়ে যাওয়াটাকে কনডেনসেশন বলে না। একটা লোহার রডকে তুই ছাদের মধ্যে রেখে দিয়েছিস, সেটা গরম লাগছে, এবার সেই রডটাকে ছাদের মধ্যে রেখেছিস, তো সেটা ঠান্ডা হলো। মানে বর্ষাকালে যখন মানে এগুলো মানে শুকিয়ে যায় জামা কাপড় গুলো, তাহলে স্যাঁতস্যাঁতে হয়ে হ্যাঁ, যায়। বুঝতে পারছি না। যখন মানে জামা কাপড় গুলো শুকিয়ে যায়, মানে তোর মাইক্রোফোনের আওয়াজ আমার কানে আসছে না ভালোভাবে। এক সেকেন্ড ধরুন, ডিজাইন করছি তবে। বুঝতে পারছি না। তো দেখ যে এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে ট্রিজ acquire more leaves in summer। দেখ, ট্রিতে সামারের সময় কিন্তু বেশি লিভস থাকে, তারপরে আস্তে আস্তে লিভস গুলো ঝরে পড়ে, কিন্তু সামারের সময় তার লিভসটা বেশি থাকে। তো ট্রি নিজেকে যদি ঠান্ডা রাখতে চায়, তাহলে ট্রি কি করবে? ট্রি যদি নিজেকে ঠান্ডা রাখতে চায়, ট্রি তাহলে কি করবে না, তার যে ওয়াটার পোর্শন, সেই ওয়াটার পোর্শন কিন্তু কিছু কি অসুবিধা হচ্ছে? কিছু কি প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের? সুচিস্মিতা, তোর কি নেটওয়ার্কের প্রবলেম চলছে? এনিওয়ে, আমরা যে কথা বলছিলাম, না তো পাম্প না চালালে তো আমি তো ট্রি কি করে না,
গরমকালে ঠান্ডা থাকার জন্য সে কি করে না, পাশের ছবিটায় দেখতে পাচ্ছিস তার যে লিভসের মধ্যে যে স্টোমা যে ফাঁকা জায়গা থাকে, এরকম জায়গা দিয়ে জলটা কিন্তু বেরোতে থাকে এবং জলটা ভেপোরাইজ করতে থাকে, ইভাপোরেট করতে থাকে, ট্রান্সপিরেশন বলে, ট্রান্সপিরেশন হতে থাকে এবং যার ফলে এটা কিন্তু ঠান্ডা হয়, যেটা গাছটা ঠান্ডা থাকে। আপনার কথা glitch করছে। সেই জন্য প্রচুর সংখ্যক যদি লিভস থাকে, কথা glitch করছে। এর মধ্যে যদি প্রচুর সংখ্যা, আমি মাঝখানে ওভার ইয়ার করছি, আমি কথা বলতে পারছি না, আমি কোনো কথা বুঝতে পারছি না কারণ বা যার মাইক্রোফোন অন থাকলে, মাইক্রোফোন যার কথা বলি মাইক্রোফোনটা অন করে কথা বলে অফ করে দিই, নাহলে মানে হামিং আসছে মানে তো ট্রিজের যে গুলো থাকে, সেই লিভসের মধ্যে যে পোর্স গুলো থাকে, এটা তো বায়োলজিতে পড়েইছিস, ওই পোর্সের মধ্যে দিয়ে ওয়াটারটা কিন্তু কি হয়, ইভাপোরেশন হয়, ট্রান্সপিরেশন হয়। তো এই ইভাপোরেশন হওয়ার জন্য, ইভাপোরেশন হয় বলে অবভিয়াসলি ট্রিটা কিন্তু তার টেম্পারেচার কমে এবং ট্রিটা ঠান্ডা থাকে, তার টেম্পারেচারটা কমে আসে। তো এই ব্যাপারটা করার জন্য কিন্তু ট্রিকে কিন্তু অনেক বেশি লিভস থাকলে কিন্তু ব্যাপারটা এটা মিয়ারলি অ্যাডাপ্টেশনের ব্যাপার, যে অ্যাডাপ্ট করতে পারে, এই ব্যাপারটা অ্যাডাপ্টেশনের ব্যাপার। এবং ট্রি কিন্তু অনেক বেশি লিভস থাকে সামার এর সময়তে উইথ রেসপেক্ট টু দা আদার সিজন, আদার সিজনের চাইতে সামারের সিজনে কিন্তু নাম্বার অফ লিভসটা কিন্তু অনেক বেশি থাকে, এই কথা আমি বললাম। নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখতে পাচ্ছিস যে আমরা কি কোশ্চেনটা বলছি এবং তার অ্যান্সার কি হবে সেটাও অবভিয়াসলি বোঝা যাচ্ছে, তবু আমরা এটা নিয়ে ডিসকাস করছি। We feel comfortable under a fan when we are perspiring. আমরা যখন ঘেমে যাচ্ছি, আমরা যখন আমাদের ঘাম শরীরে দিচ্ছে, শরীর থেকে ওয়াটার পার্ট বেরিয়ে যাচ্ছে, তখন আমরা যদি ফ্যানের তলায় বসি, আমরা যদি ফ্যানের তলায় বসি, তখন কি হয় না, উই ফিল কমফোর্টেবল, আমরা কমফোর্টেবল বোধ করি, কারণ আমাদের শরীর থেকে যে ওয়াটার পার্টটা বেরোচ্ছে, তুই রিজয়েন কর, অন্য কারোর তো অসুবিধা হচ্ছে না, তুই রিজয়েন কর, তোর নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে, আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে। তো কমফোর্টেবল বোধ করি কেন না, আমাদের বডি থেকে যে ওয়াটার পার্টটা বেরোচ্ছে, সেই ওয়াটার পার্টটা কি হবে না, ভেপার হয়ে ওটা বেরোতে থাকে। তো ওয়াটার যদি ভেপার হয়ে বেরোতে থাকে, তাহলে এটা হচ্ছে প্রসেসটা হচ্ছে কি, ইভাপোরেশন। তো ইভাপোরেশন প্রসেসটা, ইভাপোরেশন অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বাট ইভাপোরেশন ইজ রেট অফ evaporation is directly proportional to wind velocity. যত বেশি উইন্ড বইবে, উইন্ড ভেলোসিটি যত বেশি হবে, ইভাপোরেশনও কিন্তু অবভিয়াসলি তত বেশি হবে এবং কুলিং এফেক্টও তত বেশি হবে। তো এখানে দেখতেই পাচ্ছিস যে আমরা যদি ঘেমে গিয়ে যদি আমরা ফ্যানের তলায় বসি, তাহলে ফ্যানের তলায় কিন্তু সেখানে উইন্ডের সার্কুলেশনটা বেশি আছে, উইন্ড সার্কুলেশন ইজ গ্রেটার, এবং উইন্ড সার্কুলেশন যদি গ্রেটার হয় তাহলে সেখানে কিন্তু ইভাপোরেশনও ভালো হবে
আর ইভাপোরেশন কজেস কুলিং, যেহেতু ইভাপোরেশন হলে কুলিং হয়, যে জায়গায় ইভাপোরেশন হয় তার কুলিং হয়, তো সেখানেও কিন্তু আমরা একটা কমফোর্টেবল বোধ করব। এই কারণে বলা হচ্ছে যে উই ফিল কমফোর্টেবল আন্ডার এ ফ্যান when we are পার স্পিনিং। নিশ্চয়ই প্রশ্ন বোঝা গেছে যে আমরা যখন গরমকালে ফ্যানের তলায় বসি তাহলে কিন্তু আমরা কমফোর্টেবল বোধ করি। তার পিছনে মূল কারণ যেটা উল্লেখ করতে হবে যে ইভাপোরেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা উইন্ড ভেলোসিটি। এইটা একটু অবশ্যই উল্লেখ করতে হবে, এটা কথা বললাম। স্যার এই পার স্পিনিং মানে ঘেমে যাওয়া, ঘাম শরীর থেকে বেরিয়ে যাওয়া, সেটাকেই বলে পার স্পিনিং। শরীর থেকে ঘাম বেরোয়, সকলের শরীরে গরমকালে ঘাম বেরিয়ে যায়, ওয়াটার পার্ট তো শরীর থেকে বডি থেকে বেরিয়ে যায়, সেটাকেই বলে পার স্পিনিং। নেক্সট প্রশ্নে আমরা চলে এলাম, সেটা কি না, প্রশ্নটা হচ্ছে যে স্টিম at 100 degree centigrade is better for heating purpose than water at 100 degree centigrade। দুটো প্রশ্ন আছে, সেই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে why does the temperature of a substance remain constant during melting। এই দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের অ্যান্সার আমাকে বের করতে হবে। তো প্রথম প্রশ্নটা নিয়ে আমরা আগে আলোচনা করছি। একটা জিনিস তুই ভাব যে তোর কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি না, একটা হচ্ছে স্টিম 100 ডিগ্রি সেলসিয়াস আর ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস। তো কোনটার হিটিং ক্যাপাবিলিটি বা বার্নিং ইনজুরি কোনটায় বেশি হবে, সেটা হচ্ছে স্টিমে কিন্তু হিটিং ক্যাপাবিলিটি বেশি হবে। হিটিং পারপাস, হিটিং ক্যাপাবিলিটি গ্রেটার। কেন? দুটোরই তো টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটারেরও টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, স্টিমের টেম্পারেচারও আমি ধরলাম 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওয়াটারের চাইতে স্টিমের বার্নিং এফেক্ট বা হিটিং এফেক্টটা কেন বেশি হবে? তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে জলেতে হাত দিলে যতখানি হাত পুড়ে যাবে, তার চাইতে 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে হাত দিলে আরো বেশি হাত পুড়ে যাবে। কেন হবে না? আমরা জানি যে ওয়াটারকে যখন আমরা স্টিমে কনভার্ট করি তখন এর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, এর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস হলেও অ্যাকচুয়ালি আরো এক্সট্রা অ্যামাউন্ট অফ হিট স্টিমের মধ্যে আছে, যেটাকে বলে লেটেন্ট হিট। সেটা 540 ক্যালোরি পার গ্রাম হিসাবে ওর মধ্যে হিট রয়েছে, যে হিটটা কখনো টেম্পারেচার বাড়ায় না, ওয়াটার থেকে স্টিম করার সময় টেম্পারেচার হয়তো চেঞ্জ হয়নি, কিন্তু এক্সট্রা অ্যামাউন্ট অফ হিট সেটা স্টিমের মধ্যে রয়েছে। যে হিটটা থাকার ফলে, এক্সট্রা অ্যামাউন্ট অফ হিটটা থাকার ফলে কি হচ্ছে না, স্টিমের মধ্যে যদি হাত দেওয়া হয় তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হলেও তাতে কিন্তু হাত বেশি তাড়াতাড়ি পুড়ে যাবে, হাতের পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে স্টিমের মধ্যে যদি তুমি হাত দাও রাদার দ্যান ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। সেরকম ধর তোর কাছে আইস রয়েছে আর 0 ডিগ্রি সেলসিয়াস, আর একটা ওয়াটার কিছু পরিমাণ রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো কোনটাতে বেশি কুলিং এফেক্ট না, আইসে বেশি কুলিং এফেক্ট। কেন না, ওয়াটার থেকে আইসে যাওয়ার সময় 80 ক্যালোরি পার গ্রাম হিট ছেড়ে দেয়। এখানে কি আছে না, 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 80 ক্যালোরি
পার গ্রাম হিট, যাকে বলে লেটেন্ট হিট। যে হিটটা কম আছে আইসের মধ্যে, ওয়াটার থেকে আইসে যাওয়ার সময় 80 ক্যালোরি হিট রিমুভ করে। ফলে ওয়াটারের যা সেন্সিবল হিট, মানে আমি হাত দিয়ে যে হিটটা পাই সেন্সিবল হিট, সেটা কিন্তু আইসের সেন্সিবল হিটটা কিন্তু আরো কম, কুলিং এফেক্টটা বেশি। সেই জন্য ঠান্ডা লাগবে আইস 0 ডিগ্রি সেলসিয়াসে হাত দিলে রাদার দ্যান ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমাকে বল যে 10 এর এ প্রশ্নটার অ্যান্সার তুই বুঝতে পেরেছিস কিনা। আমি পরিষ্কারভাবে বলছি যে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম কিন্তু তার বার্নিং ইনজুরি বেশি হবে দেন 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার, কারণ ওয়াটার থেকে যখন স্টিমে কনভার্ট হয় তখন 540 ক্যালোরি পার গ্রাম এই হিসাবে কিন্তু হিটটা বেশি অ্যাবজর্ব করে, স্টিমের মধ্যে হিটটা বেশি থাকে এবং সেটাকে বলে লেটেন্ট হিট। এবং এইটা থাকার জন্য কি হয় না, স্টিম বেশি গরম লাগবে। একই কারণে ওয়াটার থেকে আইস হওয়ার সময় 80 ক্যালোরি হিট ছেড়ে দেয় বলে ওয়াটার চাইতে আইস কিন্তু বেশি ঠান্ডা লাগবে। বুঝেছিস? না বুঝতে পারলে আমাকে বল। বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এবার সেকেন্ড প্রশ্নটা যেটা সেটা দেখতেই পাচ্ছিস যে why does the temperature of a substance remain constant during melting? দেখ, আমি তো আগেই বলেছি যে একটা সলিড সাবস্ট্যান্স থেকে যখন লিকুইড হয়, যখন এই প্রসেসটা চলতে থাকে তখন কিন্তু তার টেম্পারেচারটা সবসময় কনস্ট্যান্ট হয়। ডিউরিং দ্য প্রসেস অফ মেল্টিং যখন হয় তখন কিন্তু কোনো টেম্পারেচারে চেঞ্জ হয় না। কারণ কি না, ওই টেম্পারেচারটা আমি যেটা বাইরে থেকে দিই সেটা লেটেন্ট হিট হিসাবে কি হয় না, স্টেট চেঞ্জের জন্য কিছু এনার্জি লাগে। সলিডে মলিকিউলগুলো সবসময় তার এনার্জি কম, কারণ সে একটা জায়গায় গায়ে গায়ে চেপে বসে থাকে। কিন্তু লিকুইডে মলিকিউলস গুলোর এনার্জি বেশি, কারণ তারা দৌড়দৌড়ি করতে থাকে, তারা এদিক ওদিক যেতে থাকে। তো ওর জন্য তো কিছু এনার্জি লাগবে, সেই এনার্জিটাই আমরা বাইরে থেকে দিই। ফলে টেম্পারেচার ইনক্রিজ করে না, কিন্তু সলিড থেকে লিকুইড যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করতে পারে না। একবার সমস্তটা যদি সলিড থেকে লিকুইড চলে গেল তো তারপরে কিন্তু আবার টেম্পারেচার ইনক্রিজ করতে থাকবে লিকুইডের। কিন্তু ডিউরিং দ্য প্রসেস অফ স্টেট চেঞ্জ, সে মেল্টিং হতে পারে, সে ফ্রিজিং হতে পারে, সে বয়েলিং হতে পারে, যাই হোক না কেন, যখন স্টেট চেঞ্জ হয় তখন কিন্তু কখনোই তার টেম্পারেচারটা ইনক্রিজ করবে না। আইস 0 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করে ওয়াটার হচ্ছে, তো পুরো আইসটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট করে ওয়াটারে কনভার্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানে কোনো টেম্পারেচার ইনক্রিজ করবে না। তুমি যদি বাইরে থেকে টেম্পারেচার দাও তাও কিন্তু কোনো টেম্পারেচারে ইনক্রিজ হবে না। তো টেম্পারেচার অফ এ সাবস্ট্যান্স রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং দ্য মেল্টিং, এই প্রশ্নের অ্যান্সার এটা, যে যখন স্টেট চেঞ্জ হয় তখন মলিকিউলসগুলোর এনার্জি কিছুটা বাড়তে থাকে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকে। তো আমি এক্সট্রা যে এনার্জি দিই সেই এনার্জিটা কিন্তু টেম্পারেচার চেঞ্জ করতে কাজে লাগে না, রাদার সেটা কাজে লাগে কিন্তু ওই স্টেট চেঞ্জের জন্য, একটা স্টেট থেকে যে আরেকটা স্টেটে যাবে তার জন্য কিন্তু এটা ইউজ হয়। সেই জন্য কখনোই কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করবে না। Why does the temperature of a substance remains constant during melting? আশা করছি বুঝতে পেরেছিস। তো আমরা 10 নম্বর কোশ্চেনে যে দুটো পার্ট, সে পার্ট নিয়ে আলোচনা বললাম। পরে কোশ্চেনে আমরা চলে আসবো। তো নেক্সট যে কোশ্চেন, সে কোশ্চেন নিয়ে আমরা এবার আলোচনা করছি। দেখ, নাম্বার 11 কোশ্চেন। আগে পর, আমি একটু জল খেয়ে নিই তার মধ্যে, কোশ্চেনটা পর।
আচ্ছা, আশা করছি প্রশ্নটা পড়া হয়েছে তোদের। এটা একটা টেম্পারেচার টাইম গ্রাফ শোয়িং দ্য হিটিং কার্ভ অফ পিওর ওয়াক্স, মানে মোমকে গলানো হচ্ছে। ফ্রম দ্য গ্রাফ GRA PH হবে। অ্যান্সার দ্য ফলোইং, হোয়াট ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ পিওর ওয়াক্স? এ প্রশ্নটার কে উত্তর দেবে? এই গ্রাফটা থেকে তুই দেখতে বয়েলিং পয়েন্ট অফ, স্যার আমি বলবো বল। তাড়াতাড়ি। হ্যাঁ, স্যার এটা হলো হোয়াট ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ পিওর ওয়্যাক্স হলো এটা হলো 63 ডিগ্রি সেলসিয়াস। 63 কোথা থেকে পেলি? এখানে গ্রাফে কোথায় লেখা আছে 63? স্যার আমি বলবো বল 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 রুমেলা বল। 110 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড, ভেরি গুড। এই দেখ গ্রাফটা ভালো করে তুই লক্ষ্য করে দেখ, এখান থেকে ওয়াক্সটা নিয়েছি। এবারে ওয়াক্সটা প্রথমে তার টেম্পারেচারটা বাড়ছে, এই দেখ ওয়াক্সটা তার টেম্পারেচারটা বাড়তে বাড়তে যাচ্ছে, গিয়ে যেই এইখানে 15 ডিগ্রি সেলসিয়াস হলো তখনই কিন্তু এটা মেল্ট করতে শুরু করে দিল। এটা হচ্ছে কি না মেল্টিং পয়েন্ট। এবারে মেল্ট যতক্ষণ করছে, যতক্ষণ পর্যন্ত মেল্ট করছে, তার এই A1 থেকে এই B1 পর্যন্ত কোনো টেম্পারেচারে চেঞ্জ নেই, একই টেম্পারেচার রয়েছে। তারপরে আবার আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে 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 যেই টেম্পারেচারটা 110 ডিগ্রি সেলসিয়াস হলো, এই জায়গায় ওটা বয়েল করতে শুরু করে দিল। বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট হচ্ছে 110 ডিগ্রি। তারপরে আবার টেম্পারেচারটা কিন্তু যতক্ষণ না পুরোটা বয়েল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার টেম্পারেচার একই থাকবে। তাই এটা ও ঠিকই বলেছে যে বয়েলিং পয়েন্ট পিওর ওয়াক্স, ভালো করে লক্ষ্য করে দেখ 63 কোথা থেকে পাচ্ছিস? যে এখানে দেখ ভালো করে যে 110 ডিগ্রি সেলসিয়াসে কার্ভটা ভালো করে বুঝতে হবে যে 110 ডিগ্রি সেলসিয়াস এটাতেই কিন্তু বয়েলিং পয়েন্ট। Which portion of the graph indicates that changes of state is taking place? কোন কোন জায়গায় মনে হচ্ছে যে স্টেট চেঞ্জ হচ্ছে, স্টেটের চেঞ্জ হচ্ছে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেট যাচ্ছে, সেটা কোন কোন জায়গায় মনে হচ্ছে বল। স্যার বলবো স্যার একটা হলো A থেকে একদম একদম A A1 থেকে থেকে B1 আর D1 থেকে D2। 1, হ্যাঁ স্টেট চেঞ্জ হচ্ছে এ থেকে নয় বাবু, A1 থেকে। দেখ A1 থেকে, A1 থেকে B1, তারপর একদম ডাইরেক্টলি D1, তারপরে D1 থেকে D2। তাহলে এই জায়গায় হচ্ছে মেল্টিং হচ্ছে, পুরোটা মেল্টিং হচ্ছে, আর এই জায়গা হচ্ছে বয়েলিং হচ্ছে। বয়েলিং পয়েন্ট স্যার D2 টা কি করে হচ্ছে? D1 ই তো থেমে যাচ্ছে। হ্যাঁ, স্যার এখানে যে B1 থেকে ডাইরেক্টলি D1, এখানে তো D1 অবধি থেমে যাচ্ছে, তারপর D2 টা কি করে যাচ্ছে? D1 গেছে, D1 থেকে D2 মানে কি? আমি টাইমটা বাড়ছে, দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। টাইমটা বাড়ছে মানে গ্রাফটাকে এরকম নিয়ে যাচ্ছি, টেম্পারেচার তো বাড়ছে না। D1 থেকে D2 কেন? আরো তুই সময় যতক্ষণ ধরে করবি এরকম ভাবে বাড়তে পারে, অসুবিধার কিছু নেই। D1 থেকে D2 তো যেতেই পারে, এটা তো টাইমের অ্যাক্সিস, এটা দেখ টাইমের অ্যাক্সিস। আর এইটা তো টেম্পারেচারের অ্যাক্সিস, টেম্পারেচার বরাবর তো এদিকে বাড়ছে না, এদিকে তো বাড়ছে না। তো অনেক সময় ধরে তুই বয়েল করছিস, তো টাইমের অ্যাক্সিস বরাবর বাড়তেই পারে, D1 থেকে D2 হতেই পারে, কেন হবে না? নিশ্চয়ই হবে। তো এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট পিওর ওয়াক্স বললাম। এবারে দেখ নেম দ্য টার্ম ইউজড ফর হিট অ্যাবজর্ব ডিউরিং চেঞ্জ অফ স্টেটস ইনভলভ। কি ভেপোরাইজেশন। ভালো করে বল, ভেপোরাইজেশন কোথায়? নেম দ্য টার্ম ইউজড ফর হিট অ্যাবজর্ব ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট। latent heat of melting আর latent heat of evaporation।
ভেরি গুড, ভেরি ভেরি গুড। A1 থেকে যেটা B1 হচ্ছে সেটা হচ্ছে লেটেন্ট হিট অফ মেল্টিং, এইটার। আর D1 থেকে যেটা D2 হচ্ছে সেটা হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। তো এই যে এখানে লেটেন্ট হিট অফ মেল্টিং মানে কি লেটেন্ট হিট অফ ফিউশন? লেটেন্ট হিট অফ ফিউশন মেল্টিং একই একই। ফিউশন মানে হচ্ছে উল্টো দিক থেকে আসছে, লিকুইড থেকে সলিড, আর মেল্টিং মানে লিকুইড থেকে সলিড থেকে লিকুইড, একই ব্যাপার। লেটেন্ট হিট অফ ফিউশন, লেটেন্ট হিট অফ মেল্টিং একই কথা, একই ভ্যালু। স্যার এখানে আপনি লিখলেন লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, কিন্তু আমরা তো জানি লিকুইড থেকে ভেপারে যখন কনভার্ট হয় তখন তো ওটা প্রসেসটা হচ্ছে ইভাপোরেশন, তাহলে আমরা লেটেন্ট হিট অফ ইভাপোরেশন কেন লিখলাম না? না না ভাই, ভুল করেছিস, তুই ভুল বুঝেছিস। লিকুইড থেকে যখন ভেপারে কনভার্ট হয় তাকে আমরা ইভাপোরেশন বলি তখনই যখন বিলো বয়েলিং পয়েন্টে হয়। বয়েলিং পয়েন্টের চাইতে কম টেম্পারেচারে যদি লিকুইড থেকে ভেপার হয় তাকে বলে ইভাপোরেশন। আর লিকুইড থেকে ভেপার অ্যাট বয়েলিং পয়েন্টে যদি হয় তখন তাকে বলে ভেপোরাইজেশন। এটা আমি তো পড়িয়েছিলাম, ভেপোরাইজেশন আর ইভাপোরেশনের মধ্যে ডিফারেন্স পড়িয়েছিলাম, হ্যাঁ কি না? ইভাপোরেশন যে কোনো টেম্পারেচারে হয়, ইভাপোরেশন যে কোনো টেম্পারেচারে হয়, ভেপোরাইজেশন কিন্তু যে কোনো টেম্পারেচারে হয় না। এই প্রসেসটা কিন্তু ইভাপোরেশন নয়, এটা ভেপোরাইজেশন প্রসেস। ভেপোরাইজেশন তখনই হয় যখন বয়েলিং পয়েন্টে পৌঁছয়, বয়েলিং পয়েন্টে পৌঁছানোর পরেতেই ভেপোরাইজেশন হয়। সেই জন্য এটা লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, লেটেন্ট হিট অফ ইভাপোরেশন কিন্তু নয়। কারণ লেটেন্ট হিট এই টার্মিওলজিটা কেবলমাত্র মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টেই অ্যাপ্লিকেবল। মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের সাথে ইভাপোরেশনের কোনো সম্পর্ক নেই, ভেপোরাইজেশনের রিলেশনশিপ আছে। কথা কি বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি আমাকে বল। ইয়েস স্যার, পেরেছি। ভেরি গুড। তো ব্যাপারটা ক্লিয়ার যে ভেপোরাইজেশন ইজ নট সেম থিং উইথ দ্যাট অফ ইভাপোরেশন। ভেপোরাইজেশন একই জিনিস না। ভেপোরাইজেশন এমনি নর্মালি একটা লিকুইড তুমি রেখে দিয়েছো, লিকুইড থেকে ভেপার হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ইভাপোরেশন, সেটাকে বলে ইভাপোরেশন। কিন্তু একটা লিকুইড নিয়ে তুমি হিট করছো, হিট করতে করতে বয়েলিং পয়েন্টে পৌঁছে গেছে, তারপরে যদি ভেপারে যায় তাহলে তাকে বলে ভেপোরাইজেশন। এটা খেয়াল রাখবি, সেই জন্য টার্মিওলজি গুলো এরকম হয়েছে। স্যার ইভাপোরেশনে এক্ষুনি তুমি বললে যে ইভাপোরেশনে এই যে একটা লিকুইড রেখে দিলাম সেটা এমনিতে ভেপার হয়ে চলে যাবে, এটা যতক্ষণে হিট দেবো ততক্ষণে কি করে ভেপারটা যাবে ইভাপোরেশনের ক্ষেত্রে? সব কথা আবার পুরানো দিকে ঘুরে আসতে হবে, আবার চ্যাপ্টারটা শুরু থেকে পড়তে হবে। আমি বলেছিলাম যে ইভাপোরেশন যে জায়গায় ইভাপোরেশন হবে সেখান থেকেই টেম্পারেচারটা নেবে। ইভাপোরেশন কজেস কুলিং, এটা এতবার ধরে এক্সপ্লেন করেছি কেন। ইভাপোরেশনের জন্য যে এনার্জিটা লাগবে সেই এনার্জিটা তো ওই বডির থেকেই নেয়, ওইখান থেকেই নেয়, সেই জন্যই তো কুলিং হয়, সেই কারণেই কুলিং হয়। কি ব্যাপারটা কি বুঝলি না? ইভাপোরেশন এর জন্য হিট করার দরকার নেই। রিভার, পন্ড এসব থেকে জল ইভাপোরেট করে বেরিয়ে যায়, তার জন্য কি নদীর জলকে নিয়ে নিচে বার্নার দিয়ে হিট করে? বৃষ্টি হয় কি করে? আকাশ থেকে বৃষ্টি পড়ে কি করে? ইভাপোরেশন জল হয় বলেই উপরে ক্লাউড ফর্মেশন হয়, তারপরেতেই হিটটা হয়, জল উপর থেকে, বৃষ্টি উপর থেকে পড়ে। তো ইভাপোরেশনের জন্য কোনো টেম্পারেচার দরকার লাগে না। যে বডির থেকে, যে ওয়াটার মাস থেকে ইভাপোরেশন হচ্ছে ওর থেকেই ও হিটটা নেয়। আমাদের বডিতে, আমার একটু আগেই তো বললাম যে পার্সপিরেশন হয়,
আমাদের যে ঘাম হয় শরীরে সেটা কেন ইভাপোরেট করে? আমরা কি গ্যাসের ওভেনের ওপরে বসে বসে নিজের ঘাম শোকাই? আমাদের কি গরম করতে হয়? করতে হয় না না। স্যার, আমাদের শরীর থেকে যে ঘামটা ইভাপোরেট করে তার জন্য যে টেম্পারেচার দরকার লাগে, যে হিটটা দরকার লাগে, সেটা আমাদের বডির থেকেই নেয় বলেই বডিটা কুলিং হয়ে যায়। দ্যাটস ওয়াই ইট ইজ সেড দ্যাট ইভাপোরেশন কজেস কুলিং। কখনো বলে না যে ভেপোরাইজেশন কজেস কুলিং। ভেপোরাইজেশনের সময় কখনো ঠান্ডা হয়ে যায় না, যে সাবস্ট্যান্স থেকে হয় সেটা ঠান্ডা হয়ে যায় না, বিকজ উই সাপ্লাই হিট। আমরা হিট সাপ্লাই করি, কিন্তু ইভাপোরেশনে আমরা হিট সাপ্লাই করি না। ইভাপোরেশন বয়লিং পয়েন্টের নিচেতেই হয়, এটা নর্মাল টেম্পারেচারেতেই হয়, মনে রাখবি। নেক্সট প্রশ্নে চলে আসছি। চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে, পড়া হচ্ছে না কিন্তু। আমি আগের 4টে জিনিস যে পড়িয়েছি 4 দিনের যে পড়া সবই রয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখ, 1 মিনিট আমি আসছি, প্রশ্নটা পড় এবং অ্যান্সারটা বোঝার চেষ্টা কর, আমি একটু আসছি। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে না, দেখ ভালো করে, নেম দ্য চেঞ্জেস ইন টার্মস অফ PQRS, মানে সলিড, লিকুইড, গ্যাস। তাহলে পি প্রসেসটাকে কি নাম দিবি? এই যে পি প্রসেসটা সলিড থেকে লিকুইড হচ্ছে, তাহলে পি প্রসেসটাকে নাম দিবি মেল্টিং। আচ্ছা, কিউ লিকুইড থেকে গ্যাস হচ্ছে, তাহলে বয়েলিং। আচ্ছা, গ্যাস থেকে লিকুইড হচ্ছে, আর মানে উল্টো, তাকে কি বলবো? কনডেনসেশন। আর একেবারে গ্যাস এস রিটার্ডেশন, ডিপোজিশন, পজিশন বলতে পারি, সাবলিমেশন। 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 সরি, আমি উল্টোটা ভেবেছি, সাবলিমেশন হবে। হ্যাঁ, সাবলিমেশন, ওটা দুটোকেই সাবলিমেশন বলে, ডিপোজিশন অনেক সময় বলে। যাকে সাবলিমেশন তুই বলতে পারিস, যে সলিড থেকে গ্যাস গেলেও সাবলিমেশন, গ্যাস থেকে সলিডে এলেও সাবলিমেশন। এখন আমাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার অ্যান্সার কে দেবে বল, দেখবো বুদ্ধি। হুইচ অফ দ্য চেঞ্জেস আর এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক? কোন চেঞ্জ গুলো এক্সোথার্মিক, কোনটা এন্ডোথার্মিক? হ্যাঁ স্যার, প্রথমেরটা হলো মেল্টিংটা হলো এক্সোথার্মিক চেঞ্জ। মেল্টিংটা এক্সোথার্মিক।
হ্যাঁ, এক্সোথার্মিক চেঞ্জ। স্যার মেল্টিং আর বয়েলিং দুটো হচ্ছে এক্সোথার্মিক আর কনডেনসেশন হচ্ছে এন্ডোথার্মিক। এক্সোথার্মিক আর সাবলিমেশন হলো exothermic। এক্সোথার্মিক। আচ্ছা আমাকে বল, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে আমি বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, চুপ কর। এই তো সলিড, আচ্ছা তার থেকে তুই লিকুইড করছিস, তো যদি এক্সোথার্মিক হয় তাহলে এখানে হিট যদি থাকে প্লাস হিট, তবেই সেটাকে বলে এক্সোথার্মিক। তো সলিডেই তো আমরা হিট দিলে তবেই তো লিকুইড হয়। তাহলে আমি লিখতে পারি যে সলিড লিকুইড মাইনাস হিট। তাহলে সলিড থেকে লিকুইড যখন যাচ্ছে এক্সোথার্মিক কি করে হচ্ছে, এটা আমাকে বোঝাও। সলিড থেকে লিকুইড যখন যায়, সলিড তো হিট খায়, লিকুইড সলিডকে হিট দিলে তবে তো লিকুইড হয়। এক্সোথার্মিক মানে তো হিট বেরিয়ে আসবে। তো তাহলে সলিড থেকে লিকুইড কি করে এক্সোথার্মিক হয়? সলিডকে আমরা হিট দিচ্ছি, তো সেটাকে লিকুইডে কনভার্ট হচ্ছে, তাহলে সেটা এক্সোথার্মিক প্রসেস না? এক্সোথার্মিক কথাটার মানে কি? এক্সোথার্মিক কথাটার মানে কি? The process Releases where heat. heat The generation process of- which releases heat. হ্যাঁ, হিট রিলিজ। তাহলে সলিডকে হিট দিয়ে লিকুইড করছি, তো হিট রিলিজ হলো কোত্থেকে এখানে? মানে মানে আমরা ধরো সলিডের তলায় মানে বরফ নিয়েছি একটা বিকারের মধ্যে, তার তলায় আগুন দিলাম, তাহলে হিটটা রিলিজ করলাম না? বরফটা যাতে মেল্ট হয়, মানে গিয়ে জল হয়ে যায়, তো আমরা সেটাকে হিট তো রিলিজই করলাম। হিট দিলি মানে রিলিজ করলি, কোনো জিনিসে হিট দিলি মানে রিলিজ না করলি। স্যার, সলিড টু লিকুইড এন্ডোথার্মিক। এক্স্যাক্টলি, সলিড থেকে লিকুইডও এন্ডোথার্মিক, লিকুইড থেকে গ্যাসও এন্ডোথার্মিক। আর উল্টো দিকে যে গ্যাস থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিড, উল্টো দিকের গুলো হচ্ছে এক্সোথার্মিক। কথাটা বোঝার চেষ্টা কর। আইসের মধ্যে হিট দিলাম মানে এটা হিট রিলিজ করলো না। হিট রিলিজ মানে হচ্ছে যে আমার ডান দিকে হিটটা বেরিয়ে আসবে, ওটা ঠান্ডা হয়ে যাবে, হিটটা বেরিয়ে আসবে, ও হিটটা ছেড়ে দেবে। সেই জন্যে যখন তুই গ্যাস মাইনাস হিট করবি তখন লিকুইড হবে। তাহলে গ্যাস ইকুয়ালস টু লিকুইড প্লাস হিট, এটা মনে রাখবি। সলিড থেকে লিকুইড এন্ডোথার্মিক, লিকুইড থেকে গ্যাস এন্ডোথার্মিক, কিন্তু উল্টোটা গ্যাস থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিড বা গ্যাস থেকে সলিড এসব হচ্ছে কি এক্সোথার্মিক। যখন গ্যাস থেকে সলিড বা লিকুইডের দিকে আসে তখন হয় এক্সোথার্মিক, আর সলিড থেকে লিকুইড বা গ্যাসের দিকে যায় যখন, তখন তাকে বলে এন্ডোথার্মিক। আমার কথা বুঝেছিস না বুঝিসনি? আমার কথা বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? বল। স্যার এখানে এক্সোথার্মিক চেঞ্জ মানে যেটাকে রিলিজ, যেটা যে হিটটাকে রিলিজ করা হয়, আর এন্ডোথার্মিক মানে অ্যাবজর্ব করা। হ্যাঁ। তাহলে আইসটাকে কি করে, তাহলে আইসটাকে কি করে আমরা হিটটা অ্যাবজর্ব করছি? আইস অ্যাবজর্ব করুক না, ঘটনাটা কি? আইস অ্যাবজর্ব করছে তো কি হয়েছে? আইস তো অ্যাবজর্ব করছে, আইস প্লাস হিট, কিন্তু প্রসেসটা কি? আইস প্লাস হিট ওয়াটার। তাহলে ওয়াটার যখন তৈরি হলো এই প্রসেসে কি হলো? আইস ইকুয়ালস টু ওয়াটার মাইনাস হিট। তো একটা প্রসেস তো ডান দিকে গেল, আইস থেকে ওয়াটার হয়েছে, তো ওয়াটারের কি হয়েছে? মাইনাস হিট হয়েছে না? এটাই তো এন্ডোথার্মিক হয়েছে। তুই প্রসেসের শুরুটা দেখলে কি হবে? একটা রিয়াকশন বা প্রসেসের লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইডে কি হলো সেটা দেখতে হবে। তো রিয়াকশনের প্রোডাক্টটা দেখতে হয়, রিয়াক্ট্যান্ট নয়। একটা প্রসেসের শেষ কি হয়েছে সেটা দেখতে হয়। সেই জন্য আইস থেকে ওয়াটার হয়েছে, ওয়াটারে
প্রসেসটায় কিন্তু এন্ডোথার্মিক, মানে হিটটা কমেছে, এন্ডোথার্মিক প্রসেস। আইস হিট খায়, যেখানে মাইনাস হিট হবে সেটাই হচ্ছে এন্ডোথার্মিক। তো এই প্রসেসটা, এই রিয়াকশনটা যখন তুই লিখছিস, তখন ধর তোকে বললো যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, এটাতে লেখা আছে প্লাস হিট। তার মানে কি, অ্যামোনিয়া যখন তৈরি হয় তার সাথে সাথে হিটও বেরোয়, মানে এই রিয়াকশনটা এক্সোথার্মিক। কথাটা বোঝা গেছে? তো পি কিউ এস এগুলো সবই হচ্ছে এন্ডোথার্মিক, আর আর হচ্ছে এক্সোথার্মিক, বা যে বললাম আমি তোকে তো বলেই দিয়েছি কোনটা। সব ফরওয়ার্ড দিকে হচ্ছে এন্ডোথার্মিক, আর উল্টো দিকে গেলে এক্সোথার্মিক। আচ্ছা, এখানে দেখ একটা প্রশ্ন, ওয়াটার অ্যাজ আইস, যখন আইস অবস্থায় থাকে তার কুলিং এফেক্ট থাকে, whereas water as steam may cause severe burn, মানে ওয়াটার যখন সেটা স্টিম করে রাখো সেটা বার্ন করে যায়, সিভিয়ার বার্নস। কিন্তু ওয়াটার যখন আইস কন্ডিশনে থাকে তখন কিন্তু সেটা কুলিং দেয়। কেন এরকম হয়, ওয়াটার থেকে স্টিম এবং আইসে এরকম চেঞ্জ হয় কেন? আমি তোকে অলরেডি বলেছি যে ওয়াটার থেকে যখন আইস হয় তখন 80 ক্যালোরি পার গ্রাম হিট রিলিজ করে, রিলিজেস। ওয়াটার থেকে আইস কি প্রসেসটা, কি প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক, প্রসেসটা এক্সোথার্মিক। ওয়াটার থেকে যখন আইস হয় সে প্রসেসটা কিন্তু এক্সোথার্মিক হয়, হিট বেরিয়ে আসে, হিট রিলিজ করে। তাহলে যদি রিলিজ করে তাহলে আইসের টেম্পারেচারটা কমে যাবে, মানে আইসের হিটটা কমে যাবে, বাকি হিটটা তো বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আইসে হাত দিলে কি লাগবে, ঠান্ডা লাগবে। কিন্তু ওয়াটার থেকে যখন স্টিম তৈরি করছি তখন কিন্তু 540 ক্যালোরি পার গ্রাম হিট অ্যাবজর্ব করে, মানে এটা প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক। হিট যদি অ্যাবজর্ব করে তাহলে স্টিমের মধ্যে 540 ক্যালোরি প্রতি গ্রাম, এর মধ্যে হিটটা বেশি আছে, এবং বেশি থাকলে স্টিমের মধ্যে হাত দিলে কি হবে না, বার্ন ইনজুরি হবে, হাত গরম হয়ে যাবে, বার্ন হয়ে যাবে, হাত পুড়ে যাবে, ইত্যাদি হবে। সেই জন্য ওয়াটার থেকে যখন আইস, সেখানে হিটটা বেরিয়ে যায় বলে আইসটা ঠান্ডা হয়ে যায়, আর ওয়াটার থেকে স্টিম সে হিট অ্যাবজর্ব করে বলে ওটা আরো বেশি গরম হয়ে যায়, স্টিম আরো বেশি গরম হয়ে যায়, তার হিটটা বেশি হয়। সেই জন্যে আইস অবস্থায় ঠান্ডা কিন্তু স্টিম অবস্থায় গরম, এর পিছনে এটাই কারণ। এটা এনসিইআরটি এক্সাম্পলার থেকে আমি দিয়েছি, এনসিইআরটি এক্সাম্পলার। এগুলো দরকারি প্রশ্ন এবং এইসব প্রশ্নগুলোই বেশি করে আসে। এখানে তুই দেখতে পাচ্ছিস যে যে কোনো সময়তেই তুই দেখছিস যে আইস থেকে যখন ওয়াটার হচ্ছে তখন কিন্তু সেখানে লেটেন্ট হিট অ্যাবজর্ব হচ্ছে, বা ওয়াটার থেকে যখন স্টিম হচ্ছে তখন কিন্তু লেটেন্ট হিট অ্যাবজর্ব হচ্ছে। সেই কারণে কিন্তু এই টেম্পারেচারের চেঞ্জটা হচ্ছে না, কিন্তু হিটের চেঞ্জ হচ্ছে, সেই জন্য ওটাকে বলে লেটেন্ট হিট। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পড়ি ভালো করে, অসুবিধা হলে তো আবার আমি আছি, অ্যান্সার লিখে দিয়েছি। এই প্রশ্নের উত্তর দে যে which one of the following sets of phenomena would increase on rising in temperature, কোনগুলো একসাথে আছে যাদের সবকটাই টেম্পারেচার বাড়ালে সেটা বাড়বে। That option C, evaporation, diffusion, expansion of gases. কে বললো এটা? আমি অর্জুন। আচ্ছা আচ্ছা, অর্জুন ঠিকই বলেছে। ইভাপোরেশন টেম্পারেচার বাড়লে বাড়ে, ডিফিউশন গ্যাস মলিকুলস গুলো যে দৌড়দৌড়ি করছে তার
সেটাও বাড়ে, এবং এক্সপ্যানশন অফ গ্যাস সেটাও বাড়ে। ভেরি গুড, ঠিক বলেছিস, এই অপশনটাই কারেক্ট হবে, এক্সপ্যানশন অফ গ্যাসেস, ইভাপোরেশন, ডিফিউশন। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, কিছু বলার আছে? না না স্যার, আমি থ্যাংক ঠিক উত্তরটা এতক্ষণ মাঝে দিলাম তো ওর জন্য বলি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন পড়ে দেখ। সীমা visited a natural gas company unit and found that gas can be liquefied under specific condition of temperature and pressure. While sharing her experience with the friends, he got confused. Help her to identify the correct set of conditions. সীমা একটা ন্যাচারাল গ্যাস কোম্পানিতে গিয়ে দেখেছিল যে গ্যাসকে লিকুইড করা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে। তো সে তার সেই গল্পটা তার বন্ধুদের কাছে করতে গিয়ে সে টেম্পারেচার প্রেসারটা গুলিয়ে ফেললো, কোনটা হাই কোনটা লো গুলিয়ে ফেললো। তো এখন তুমি হেল্প কি করবে সীমাকে, যে গ্যাসকে লিকুইফাই করতে গেলে, গ্যাসকে তুমি যদি লিকুইফাই করতে যাও, গ্যাসকে লিকুইড করতে চাও, তাহলে কোন এখানে চারটে কন্ডিশনের মধ্যে অপশনটা হবে মনে হয় আমার টেম্পারেচার, হাই প্রেসার। হাই প্রেসার। কথা জড়িয়ে গেল, কোনটা বলতো? অপশন এ বি সি ডির মধ্যে অপশন সি, লো টেম্পারেচার C. হাই প্রেসার। লো টেম্পারেচার হাই প্রেসার। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হবে। ভেরি গুড, লো টেম্পারেচার হাই প্রেসার। কারণ গ্যাসকে সবসময় টেম্পারেচারটা কম করতে হয়, প্রেসারটা হাই করতে হয়। আজকে এই ব্যাপারে একবার বলেছি যে গ্যাসকে যদি লিকুইড করতে হয়, যেরকম ড্রাই আইসের এক্সাম্পল দিচ্ছিলাম তখন বলছিলাম যে ড্রাই আইস তৈরি করার সময় কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে লো টেম্পারেচার হাই প্রেসারে কিন্তু করতে হবে। তো এটা সিম্পল ব্যাপার, আর অ্যান্সারটাও তোরা ঠিক দিয়েছিস। তাহলে বি কেয়ারফুল, ভালো করে পড়তে হবে, এবং অ্যান্সারটাও কিন্তু লিকুইফ্যাকশন অফ গ্যাস সবসময় লো টেম্পারেচার। ধরো এটা যদি হাই টেম্পারেচার আর লো প্রেসার হতো তাহলে কি বাস্ট করে যেত? হাই টেম্পারেচারে কখনো হবে না, হাই টেম্পারেচারে মানে যেমন গ্যাস সিলিন্ডার মাঝের মধ্যে গ্যাস সিলিন্ডার বাস্ট করে না, তেমন মানে তখন তো হাই টেম্পারেচার প্রেসারটা, ভিতরকার প্রেসার বেড়ে যায়, ওটা লিকুইড থেকে ওর প্রেসারটা বেড়ে যায়, ওটা একই রকমের ফেনোমেনা নয়, ওটা প্রেসারটা ভিতরে বেড়ে যায়। টেম্পারেচার হাই হলে ল অফ প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার হাই হলে প্রেসারটা বাড়লে সিলিন্ডার বাস্ট করে যেতে পারে, সেটা আলাদা জিনিস। সেটা গ্যাসের ইন্টারনাল প্রেসার, আর এটা হচ্ছে বাইরে থেকে আমি যে প্রেসার দিচ্ছি, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট। গ্যাসের ভিতরকার প্রেসার যদি বাড়ে সিলিন্ডার বাস্ট করে যাবে, কিন্তু গ্যাসকে যদি লিকুইফাইড করতে হয় বাইরে থেকে আমি একটা প্রেসার দিচ্ছি, এক্সটার্নাল প্রেসার আর ইন্টারনাল প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে। ইন্টারনাল প্রেসার বাড়লে সিলিন্ডার বাস্ট করবে, এক্সটার্নাল প্রেসার বাড়লে গ্যাসটা লিকুইফাইড হবে, জাস্ট লাইক দিস। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাড়াতাড়ি আনসার করা যাবে। দ্য প্রপার্টি অফ ফ্লো ইজ ইউনিক টু ফ্লুইডস। জল বয়ে চলেছে, দেখতেই পাচ্ছিস। হুইচ ওয়ান অফ দ্য Gases and solids behave like fluids. অপশন সি হবে গ্যাস Option C. বলে ফ্লুইড, কারণ দে ক্যান ফ্লো। সলিডকে কখনোই ফ্লুইড বলে না। সলিডকে কি বলে সলিডকে কে বলতে পারবে? সলিডকে কি বলে? যেরকম গ্যাস লিকুইডকে ফ্লুইড বলে, সেরকম একই রকম ভাবে সলিডের নাম কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সলিডকে বলে রিজিড, কারণ সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না, তার পার্টিকেলস গুলো মুভ করে না। ফ্লুইডস বলা যেতে পারে, মানে যেমন গ্যাসেস আর লিকুইডস আর গ্যাসেসকে স্মুথ ফ্লুইডস বলা হয়, তাহলে কি সলিডসকে কি রাফ ফ্লুইডস বলা যেতে পারে? সলিডকে তো কোনো সময় ফ্লুইড বলা যাবে না, ফ্লুইড বলতে গেলে তো তাকে মুভ করতে হবে, মলিকিউলস গুলোকে তো মুভ করতে হবে, সলিডের মুভ করে না।
সলিড রিজিড বলে, সলিডকে আর কিছু বলা যাবে না, সলিডকে রিজিড বলতে হবে। ফ্লুইড কেন বলবো সলিডকে? ফ্লুইড মানে হচ্ছে যারা ফ্লো করতে পারে এক জায়গা থেকে স্যার আমার একটা প্রশ্ন আছে, আমার একটা ডাউট আছে যে স্পঞ্জ আমরা টিপলে ওটা কম্প্রেস করে, ওটা তো সলিড, তাহলে অন্য জিনিস কিছু করে তো কম্প্রেস হয় না, কমন কোশ্চেন, ওটা এটা কেন নিয়ে হয়? আমি কথা বলেছিলাম যে এরকম কোথাও বলা নেই যে, এরকম কোথাও বলা নেই যে সলিডকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। স্পঞ্জের মধ্যে প্রচুর পোর্স আছে, অনেক ফাঁকা জায়গা থাকে। এই স্পঞ্জের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় এয়ার থাকে, যার ফলে আমরা যখন ওকে প্রেসার দিই স্কুইজ করে, কিন্তু ওটা আবার আগের জায়গায় ফেরত চলে আসে, আবার প্রেসারটা ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে। লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। সলিডে রিজিড, সে তার শেপটাকে বজায় রাখে, তার শেপটাকে চেঞ্জ। স্পঞ্জকে যদি আমি রাবার ব্যান্ড দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, রাবার ব্যান্ড দিয়ে একটা কোশ্চেনও আগের সপ্তাহে বলেছিলাম, মনে করে দেখবি যে রাবার ব্যান্ডকে স্ট্রেচ করা যায়, তবু রাবার ব্যান্ডকে সলিড বলে কেন? আমি বলেছিলাম যে ওকে যদি তুমি চেঞ্জ করতে চাও শেপটা, তাহলে কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ করতে পারবে না। স্পঞ্জকে তুমি চেপে ধরলে স্কুইজ করে, কিন্তু আবার ছেড়ে দিলে ওটা আবার আগের শেপটাই চলে আসে। তো সলিড তাকেই বলে যে তার নিজের স্ট্রাকচারটাকে বজায় রাখে, স্ট্রাকচারটাকে তুমি চেঞ্জ করতে। লিকুইড বা গ্যাস হলে তার কোনো ডেফিনিট স্ট্রাকচার থাকে না, তো সলিডের তো থাকছে, সলিড তো আবার তার স্ট্রাকচারে তো ফেরত চলে আসছে, তো সেই জন্য তাকে সলিড বলবো। সে স্পঞ্জ হোক আর রাবার ব্যান্ড হোক, যাই হোক না কেন, তাকে তো সলিড আমরা বলবোই, অবশ্যই সলিড বলবো, কারণ স্পঞ্জ পার্মানেন্ট ডিফরমেশন হয় না, সে ওই আগের জায়গায় ফেরত চলে আসে। এটা নিয়ে আমি আগের সপ্তাহে একটা কোশ্চেন আলোচনা করেছি, দেখবি রাবার ব্যান্ডের একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, ডিউরিং সামার ওয়াটার kept in earthen pot becomes cool. স্যার এটা হবে অপশন ডি, ইভাপোরেশন। ইভাপোরেশন। একদম সোজা কোশ্চেন, সবাই খুব তাড়াতাড়ি আনসার দিয়েছে যে আর্থেন পটের মধ্যে কিন্তু প্রচুর পোর্স থাকে এবং এখান থেকে কিন্তু ওয়াটারটা বেরিয়ে আসে। এটা একটা কোশ্চেনও আছে কমন, যে ওয়াটারটা বাইরে বেরিয়ে আসে, সেই ওয়াটারটা কিন্তু ইভাপোরেট করে। ইভাপোরেট করার জন্য যে টেম্পারেচার দরকার সেটা কিন্তু আর্থেন পটের ওয়াটার থেকে নেয়, এবং কুলেস্ট ওয়াটার মলিকুলগুলো কিন্তু এখানে ঠান্ডা হয়ে যায়। এসব কথা আমরা আগেও বলেছি যে কোল্ড ওয়াটার এর মধ্যে রাখলে ঠান্ডা হয়ে যায়, এবং তার সম্পর্কিত একটা কোশ্চেনও আমি এমসিকিউ কোশ্চেনের কথাও বললাম, ইজি কোশ্চেন এবং সবাই অ্যান্সার করতে পেরেছে। আমি এগুলো পিডিএফ করে পাঠিয়ে দেবো, তো সবাই এখন অ্যান্সার করতে থাকো, পরে যখন আমি পাঠিয়ে দেবো কোশ্চেন অ্যান্সার সেটা পড়ে নেবে, পরের সপ্তাহের জন্য ভালোভাবে সবাই প্রিপেয়ার হবে। স্যার এটা হবে স্যার অপশন সি, অক্সিজেন, ওয়াটার এন্ড সুগার। Which substance are increasing order of force of attraction? সব থেকে ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা, সেটা কোথায় না, অবশ্যই সলিডের ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি। সলিডের ফোর্স অফ অ্যাট্রাকশন, সলিডে ম্যাক্সিমাম ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, লিকুইডে তারপরে লেসার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, গ্যাসে মিনিমাম ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। তো অক্সিজেন, এটা অক্সিজেন গ্যাস, তারপরে ওয়াটার লিকুইড, আর সুগার বা C12। এটা বলেছি একদম ঠিক, একদম ঠিক। থ্যাংক ইউ। তো আমরা পরের প্রশ্নে চলে এলাম, খুব তাড়াতাড়ি আমরা মুভ করছি এখন, কারণ সবাই তাড়াতাড়ি আনসার দিতে পারছে। স্যার 25 278 কে এন্ড 543 কে, অপশন সি আমার যতটুকু মনে হয়। তাড়াতাড়ি করতে গিয়ে ব্যাপারটা ভুল হয়ে গেল মনে হচ্ছে, কারণ আমরা কি বলেছিলাম, আমরা এই কথা বলেছিলাম যে সেলসিয়াস থেকে যদি আমি কেলভিন স্কেলে নিয়ে যেতে চাই, তাহলে আমি একটা এখানে রিলেশনশিপ বলছি, তাতে সবগুলোই লিখে দিয়েছি। তো সেলসিয়াস টু কেলভিন, স্যার অপশন এ হবে। অপশন এ হবে। ওর সাথে 273 অ্যাড করে দিতে হবে, 273 অ্যাড করে দিতে হবে, তাহলে 298 হবে। তারপরেরটা 273 311, তারপরেরটা 339, তাহলে অপশন এ হবে। ঠিকই বলেছে, এটা রুমেলা বললি? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ভুলে গেল, থ্যাংক ইউ স্যার। আমি এটা আন্দাজে বলেছি, ওর জন্য ভুলে গেছে।
না, ওটা তো প্রথমটা সিতে ছিল 273, তাহলে 273 0°C হলে তবেই তার সাথে 273 অ্যাড করলে হয়, তো 273 সি অপশনটা তো হবে না, এই অপশনটা হবে। গুড, রুমেনা ঠিক বলেছে। আচ্ছা কি স্যার? ঠিক আছে, ওয়েলকাম। এবারে পরের প্রশ্নটা সবাই পড়ো আর চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অফ দ্য ফলোইং। আয়োডিন দেখতে পাচ্ছিস, আয়োডিন সলিড ডাইরেক্টলি স্যার অপশন বি। স্যার এটা অপশন এ হবে। ডি 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 ডি। কনভার্সন অফ, স্যার অপশন এ হবে। জানিয়ে হবে সরি স্যার এটা হবে অপশন দুটো। ভুল অপশনে, কনভার্সন অফ ভেপার ইনটু সলিড উইদাউট পাসিং থ্রু লিকুইড স্টেট ইজ কল্ড সাবলিমেশন। এটা আমি বলেছিলাম যে সলিড থেকে গ্যাস হওয়াটাও সাবলিমেশন, আবার গ্যাস থেকে এখানে কিন্তু এখানে আর কোনো অপশন নেই, অন্য অপশন সমস্তই ভুল অপশন রয়েছে, বি অপশনটাই কারেক্ট। এটা কে বলেছে? একজন বলেছে বি অপশনটা প্রথমেই। স্যার আমি রুমেলা বলেছে, তারপরে অনুরাগ, তারপরে আমি বলেছি। হ্যাঁ গুড, প্রথমে বলেছি। ঠিক আছে, ভেরি গুড। তো কনভার্সন আমি বলেছিলাম যে ভেপার থেকে সলিড হওয়াটা বা সলিড থেকে ভেপার হওয়াটা দুটোকেই সাবলিমেশন বলে। ডিপোজিশন অনেক জায়গায় লেখা আছে, তো সাবলিমেশন তুমি বলতে পারো, নো প্রবলেম অ্যাট অল। এখানে দেখতে পাচ্ছি যে আয়োডিন সলিড থেকে কিন্তু ডাইরেক্টলি আয়োডিন ভেপার হয়ে যাচ্ছে উইদাউট থ্রু লিকুইড স্টেট। এখানে একটা প্রশ্ন রয়েছে আর একবার ওই কেলভিন স্কেল রিলেটেড, তাহলে ঝটপট দেখছি কে বলতে পারে যে স্যার এটা আমি পারবো না। 35, পারবো না বলে কোনো কথা নেই, পারবো না বলে কোনো কথা নেই। 35 ফটাফট 273 অ্যাড করো মনে ফটাফট। হচ্ছে সি, মনে হচ্ছে সি। স্যার আমার মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে আমার সি মনে হচ্ছে। সি সি 35 অ্যাড করতে হবে 273 এর সাথে, 56 অ্যাড করতে হবে, 111 স্যার অপশন সি। অপশন সি স্যার অপশন সি। হ্যাঁ পাচ্ছি আমি। তো স্যার একবার সেখানে রুমেলাই ঠিক বলে, আমরা সবাই ভুল বলি। হ্যাঁ রুমেলা ঠিক ঠিক বলে। বলে। তো আমি তো অন্যদের কাছ তাই থেকে যে- এক্সপেক্ট করছি যে তারা ঠিক বলুক। আমি তো সুচিস্মিতার গলা পাচ্ছি না, সুচিস্মিতা কোথায়? স্যার আমার মাঝে মাঝে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, আমি বারবার জয়েন করছি আর লেফট হয়ে যাচ্ছে আচ্ছা। খানিকক্ষণ পর পর। ঠিক আছে, তোর কোনো প্রবলেম নেই, তুই শুনতে থাক। আর আমি তো ভিডিও পাঠিয়েই দেবো, সেখানে তো পুরোপুরি দেখতে পাবি, অসুবিধা নেই। আমাদের তো অনেক সুবিধা আছে, আমাদের ক্লাসের অনেক সমস্যা কম আছে, আমাদের ক্লাসের বেসিক্যালি কোনো সমস্যা নেই। তুই বেরিয়ে গেলে ঢুকলেও বাকি কোনো অংশই তোর মিস হবে না, কারণ আমরা এরকম পদ্ধতি রেখেছি যে পদ্ধতিতে নেটওয়ার্কে, কারণ কি করবি বল না, কিছু করার নেই। এখন যা সিচুয়েশন চলছে, আগামী দিন কবে যে অফলাইন ক্লাস হবে বা কবে যে এইভাবে ক্লাস, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দিস পার্টিকুলার প্ল্যাটফর্ম অফ টিচিং। এর সাথে কিন্তু তোমাকে অ্যাডাপ্ট স্যার একেবারে আমাদের ডাইরেক্টলি, স্যার একেবারে আমাদের ডাইরেক্টলি ক্লাস 7 থেকে টিল ক্লাস 10 এ পর্যন্ত চলে যেতাম। এই বছর আর স্কুল খুলবে না। মনে হচ্ছে তাই তো, আমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, পড়াশোনাটা ওই লেভেলে করতে হবে যে লেভেলে আমরা করি পড়াশোনাটা অফলাইনে, সেই লেভেলেই করতে হবে। অনলাইনে অনেক অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজগুলো ইউজ করতে হবে, অ্যাডভান্টেজগুলো কাজে লাগাতে হবে, তো তাতে করে কিন্তু ভালোই হবে। আমার মনে হয় না যে কিছু খারাপ হবে। আর অসুবিধা হলে তো আমি আছি, অ্যাটলিস্ট আমার এই কেমিস্ট্রিতে কিছু অসুবিধা হবে না। আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে তার কোশ্চেন অ্যান্সার করিয়ে রেডি করে দেব। এই তো কয়েকটা চ্যাপ্টার, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, একটা সিঙ্গেল কোশ্চেনও কোনো অসুবিধা হবে না। আর সবাই এনজয় করে পড়াশোনা করতে হবে, সবাই ভালোবেসে পড়াশোনা করতে হবে, সাবজেক্টটাকে যাতে ভালো লাগে, তো সেরকম হলে কিন্তু দেখবো স্যার এই চ্যাপ্টার 3, 4 আছে, দ্য অ্যাটমস, স্ট্রাকচার অফ দ্য অ্যাটমস, তারপর ওগুলো কি সব কেমিস্ট্রির মধ্যেই পড়ে নাকি ফিজিক্সের মধ্যে কিছুটা পড়ে? স্ট্রাকচার অফ অ্যাটমস, অ্যাটমস মলিকিউলস সব কেমিস্ট্রির মধ্যেই পড়ে, আমি পড়াবো ওগুলো। তাহলে প্রথম পুরো আমাদের এনসিটি বইতে প্রথম 4টে চ্যাপ্টার সব কেমিস্ট্রি।
আর প্রথমে Easy হয়ে গেল চ্যাপ্টার তোমার। আছে ওগুলোই কেমিস্ট্রি চ্যাপ্টার। তোমার জন্য ইজি হয়ে গেল। এই 4টে চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরে ফিজিক্স, বায়োলজি এইসব চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, which condition out of the following will increase the evaporation of water? Increase in temperature of water, option A. Increase in temperatures. Which আরে আমি condition বলে of দিচ্ছি, রুমেলা হবে না। হ্যাঁ, স্যার আমি বলে দিয়েছি, আগে প্রথমে বলে দিয়েছি, তারপর রুমেলা বলেছে। তাহলে এটা কি বাজার টেপার কথা বলবো আমি, যে বাজার কে আগে টিপবে এরকম ধরনের কি আমি এটা বলবো? যাকে দুজনেই ঠিক বলেছে, যাকে আমি এ নিয়ে কোনো আর কি দুজনকেই থ্যাঙ্কস। যে রেট অফ ইভাপোরেশন কিন্তু হাই টেম্পারেচার, ইনক্রিজ ইন টেম্পারেচার, তাতে কিন্তু ভালো হবে। ইনক্রিজ ইন টেম্পারেচারে কিন্তু রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ করবে ওয়াটারের। তো অবভিয়াসলি এটা অপশন এটাই হবে। তো খুব সোজা প্রশ্ন ছিল। এবং পরের প্রশ্নে চলে এলাম। একটু এখানে প্রিন্টিং এর প্রবলেম আছে। ইনক্রিজ ইন হবে প্রেসার। Which of the following conditions the distance between the molecule of hydrogen gas will increase? ভালো করে পর কোশ্চেনটা, তারপরে জবাব দে। ইনক্রিজ ইন প্রেসার অন হাইড্রোজেন কন্টেন্ট, এখানে সব লাইনটা জুড়ে গেছে, তো আমি তোকে পড়ে দিচ্ছি। ইনক্রিজ ইন প্রেসার অন হাইড্রোজেন contained in a closed container, some hydrogen gas leaking out of the container, increase the volume of the container of the hydrogen gas, adding more hydrogen to the container. 2 and 3. The volume of স্যার অপশন 3 and 4 মনে হয়। option 2 and 3. 3 and 4 তো নেই, তাহলে অপশন 2 and 3। A B C আছে, এর মধ্যে হবে A B C আছে। Sir, তাহলে option B, C, 2 and 3. অপশন C। আমি দুজনে জড়িয়ে যাচ্ছে গলাটা, অর্জুনের আর স্যার অপশন C হবে Option তাহলে। C, 2 and 3. হ্যাঁ, অপশন সি 2 and 3 এটা হবে। আমি শুনতে পেয়েছি এটা হবে, কারণ 2 তে দেখ সাম হাইড্রোজেন গ্যাস লিকিং আউট বলেছে, যে ডিসটেন্স বিটুইন দ্য মলিকিউলস অফ হাইড্রোজেন ইনক্রিজ। তাহলে যদি হাইড্রোজেন লিক করে যায়, হাইড্রোজেন যদি এরকম বেরিয়ে যায়, হাইড্রোজেন যদি লিক করে, তাহলে হাইড্রোজেন যদি লিক করে তাহলে বোঝাই যাচ্ছে যে হাইড্রোজেনের মধ্যে ডিসটেন্সটা কিন্তু বেড়ে যাবে। হাইড্রোজেন গ্যাস এখান থেকে বেরোচ্ছে, লিক করে যদি বেরিয়ে চলে যায়, তাহলে হাইড্রোজেন গ্যাস দূরে দূরে চলে যাবে। এটা একটা ইনক্রিজ সাম হাইড্রোজেন। ইনক্রিজ ইন ভলিউম অফ দ্য কন্টেনার, ভলিউমটা যদি ছোট জায়গা থেকে যদি বড় জায়গায় নিস, তাহলে তো হাইড্রোজেনের মধ্যে ডিস্টেন্স বাড়বে। তো স্বাভাবিক এইটাই হবে 2 and 3, এই অপশনটাই হবে। তো নিশ্চয়ই ভেরি গুড, ভেরি গুড। তো Thank you, sir. রুমেলা খুব ভালো পড়াশোনা করছে আমার মনে হচ্ছে। রুমেলা, হ্যাঁ, অর্জুনও পড়ছে, কিন্তু সুচিস্মিতা মজা হচ্ছে এগুলো আনসার করতে, এরকম লাফিয়ে লাফিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার একদম ঠিকই বলেছে ও। কি হয়েছে? ঠিক আছে, বলছে যে খুব মজা হচ্ছে এই অ্যানসারস গুলো বলতে। হ্যাঁ মজা তো লাগবেই, নিশ্চয়ই ডেফিনেটলি মজা লাগবে। আমি চাই যে চ্যাপ্টার ভালো করে পড়লেই কোশ্চেন আনসার করার সময় মজাটা লাগে। চ্যাপ্টার ভালো করে না পড়লে কিন্তু কোশ্চেন আনসার করার সময়। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নে কে উত্তর দেয় দেখা যাক। এ স্যাম্পল অফ ওয়াটার আন্ডার দ্য স্টাডি ওয়াজ ফাউন্ড টু বয়েল অ্যাট 102 ডিগ্রি সেলসিয়াস অ্যাজ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ইজ দ্য ওয়াটার পিওর? উইল দিস ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস? কমেন্ট। এটা কি পিওর ওয়াটার? নো স্যার, ইট ইজ নট No, পিওর। sir. নো স্যার, কারণ বয়লিং পয়েন্ট, ওয়াটারের বয়লিং পয়েন্ট হলো 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফ্রিজিং পয়েন্ট হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তো 102 ডিগ্রি সেলসিয়াস হলো 100 ডিগ্রি, মানে 2 ডিগ্রি মোর দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস। তো হবে না, পিওর নয়, ইমপিওর। এটা And it ইমপিওর is ওয়াটার, not- ডেফিনেটলি এটা ইমপিওর ওয়াটার। when some foreign material added to water, its boiling point increases. বয়লিং পয়েন্টটা যেহেতু ইনক্রিজ করেছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা ইমপিওর ওয়াটার, ওর মধ্যে অন্য কিছু মিশে রয়েছে। উইল দিস ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস? নো।
কারণ পিওর ওয়াটার হলেই 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করতো, ওটা কিন্তু ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে 0 ডিগ্রি সেলসিয়াসের আরো কম টেম্পারেচারে ফ্রিজ করবে, 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করবে না, ডিপ্রেশন হবে, ফ্রিজিং পয়েন্ট শুড বি ডিক্রিজ ডাউন। স্যার আমি যেটা বললাম 100 ডিগ্রি সেলসিয়াসে হলো বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট হলো 0 ডিগ্রি সেলসিয়াস, ওই উত্তরটা কি ঠিক আছে? হ্যাঁ, আমি আরো ক্লারিফাই করলাম বিষয়টা, ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজেস, আমি কেন ইনক্রিজ করেছে সেটার কথাও বলেছি, জাস্ট ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, একটু স্পেসিফাই করে দেওয়া ভালো। আচ্ছা, একবার গ্রাফটা দেখ, স্টুডেন্ট একটা বিকারের মধ্যে আইস ওয়াটার দুটোই আছে, he measures the temperature of the content of the beaker as the function of time, টেম্পারেচারের সাথে টাইমের গ্রাফ করছে, তো কোন গ্রাফটা হবে এর মধ্যে? স্যার অপশন এ, স্যার অপশন এ, স্যার অপশন ডি, অপশন এ, স্যার অপশন এ, অপশন এ, অপশন এ বলছে, আবার অপশন স্যার অপশন ডি হবে। স্যার অপশন এ হবে। ভোট হচ্ছে অপশন এ তে দুজনের। স্যার 0 ডিগ্রি সেলসিয়াসে তো আইস হচ্ছে আর 100 ডিগ্রি সেলসিয়াসে তো ওয়াটার হয়ে যাচ্ছে, তাহলে অপশন এটাই হবে না? তাহলে স্যার যখন চেঞ্জ অফ স্টেট হবে তখন তো টেম্পারেচার বাড়বে না, টেম্পারেচার তো সেম থাকবে, তারপরে তো বাড়বে। ভেরি গুড, ভেরি গুড, এ নিয়ে কিছু বলার নেই, জাস্ট দুর্দান্ত, ভীষণ ভালো বলেছে রুমেলা, আমি খুশি হয়ে গেলাম, ফিদা হয়ে গেলাম যে থ্যাংক ইউ স্যার। এইখানে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি আইসটা থাকে, তার থেকে যদি ওয়াটার হয়, সেই সময় তো টেম্পারেচার তো চেঞ্জ হবেই না। টেম্পারেচারে কি করে চেঞ্জ হবে? এই যে জায়গাটুকু রয়েছে, এই জায়গাটা তো এরকমই থাকবে, এখানে যে দেখাচ্ছে যে টেম্পারেচারটা যে ইনক্রিজ করে যাচ্ছে, হাউ ইজ দ্যাট পসিবল? কিভাবে পসিবল? দেখ, আমি পড়াশোনাটা কিন্তু ওই লেভেলে চাই যে একেবারে ভীষণ ক্লিয়ার কাট আইডিয়া থাকবে, যেরকম রুমেলা বললো, এটা যে আইস থেকে যখন ওয়াটার হবে, স্টেট চেঞ্জ যখন হবে, আমরা অলরেডি উই হ্যাভ ডিসকাস দ্যাট লেটেন্ট হিট, শুধু ডেফিনেশন পড়লে হবে না, কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে। কোশ্চেন এমন যে তোর কনসেপশনটাও কিন্তু ভিতর থেকে বের করে নেবে যে কনসেপশনটা ক্লিয়ার আছে কিনা। শুরুতে আইস নিয়ে শুরু করেছে, তাই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে এই গ্রাফগুলো শুরুই হতে পারে না, তাই এই গ্রাফটাও নয়, এই গ্রাফটা নয়, এবারে এ আর ডি এর গ্রাফের মধ্যে হতে পারে। তো ও একদম এক্স্যাক্টলি ঠিকঠাক বলেছে, এই অ্যান্সারটাই আমি চাইছিলাম, যে যখন আইস থেকে ওয়াটার হবে তখন কিন্তু তার টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না, যেটা কিনা ডি গ্রাফটাতেই দেখা যাচ্ছে, এবং সেই জন্যে এটা ডিটাই হবে। ভেরি গুড রুমেলা, ভেরি গুড, একদম ঠিক বলেছে। তো আমরা চলে আসছি কিছু ফিল আপ করবো, তো ঝগড়াঝাড়ি না করে চুপচাপ ফিল আপ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ইভাপোরেশন অফ এ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার লিডস টু ড্যাশ এফেক্ট, ড্যাশ এফেক্ট। কে বলবে? 1 2 3 4 5 6 7 8 9 10, কেউ বলেনি। কুলিং এফেক্ট, ইভাপোরেশন করলে ঠান্ডা হয়ে যায়, কুলিং হয়, ইভাপোরেশনেতে কুলিং হয়, কুলিং এফেক্ট। বি, তার নেক্সটটা হবে মিনিমাম। at room temperature the force of attraction particle solid substance are মিনিমাম, force of minimum. attraction minimum, মোর দ্যান মানে ম্যাক্সিমাম। মোর হবে গ্যাসিয়াস সাবস্টেন্সের চাইতে ফোর্স অফ অ্যাট্রাকশন, সলিডে তো গায়ে গায়ে থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন তো বেশি হবে। একটু আগেই তো সুগারের এক্সাম্পল দিলাম, মোর হবে। যাকে
the arrangement of particles less স্যার এখানে কি ordered, ম্যাক্সিমাম লেখা হবে? however no Sir, gaseous state order in the gaseous state. এখানে Gaseous state. একটা ড্যাশ হওয়া উচিত ছিল, লেস অর্ডার ইন লিকুইড স্টেট আর নো অর্ডার ইন গ্যাসিয়াস স্টেট। Gas is the change of gaseous state directly to স্যার solid এটা state. ডিপোজিশন হবে উইদাউট গোইং থ্রু দ্য লিকুইড স্টেট, বা সাবলিমেশন বা ডিপোজিশন হ্যাঁ, উইদাউট গোইং sublimation. থ্রু দ্য লিকুইড স্টেট। Sublimation without liquid state. Good. Next one, the phenomena of change of liquid into gaseous state at any temperature below its boiling point. Evaporation. ইভাপোরেশন। হ্যাঁ, দুজনেই বলেছে ইভাপোরেশন। তো ফিল আপও করতে পারছি আমরা, ফিল আপও করতে পারছি, সব রকমের কোশ্চেন দিয়েই টেস্ট করতে হবে। তো আচ্ছা, এটা দেখে যা ম্যাচ করানো যাক, তো ম্যাচ ইউনিট প্রেসার হবে Pressure, Pascal, temperature, Kelvin, density, ডেনসিটি, কিলোগ্রাম পার কিউবিক মিটার, মাস কিলোগ্রাম এন্ড ভলিউম কিউবিক মিটার। হ্যাঁ আমি সব বলে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। প্রেসার পাস্কাল, টেম্পারেচার কেলভিন, ডেনসিটি কিলোগ্রাম পার কিউবিক মিটার, মাস হচ্ছে কিলোগ্রাম, ভলিউম, আর লাস্টে ভলিউম হলো কিউবিক মিটার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, গুড, ভেরি গুড। নন এসআই এন্ড এসআই এখানে রাখতো। ডিগ্রি সেলসিয়াস হলো কি বলবো, কিলোগ্রাম পার সেন্টিমিটার হলো মিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব হলো কিলোগ্রাম পার মানে সেন্টিমিটার কিউব, নন বা এসআই degree Celsius হচ্ছে Kelvin এর সাথে। কেলভিন হবে প্রথম একটা, সেলসিয়াস কেলভিন সেন্টিমিটার Centimeter and meter, মিটার, গ্রাম পার সেন্টিমিটার milligram আর kilogram, বা কিলোগ্রাম পার কিউবিক সেন্টিমিটার, বার হলো bar আর কিলোগ্রাম আর Pascal, বার হলো পাস্কাল, সরি, আর milligram আর মিলিগ্রাম হলো kilogram। কিলোগ্রাম। ঠিক আছে, ঠিক আছে, বাহ, বেশ ভালো। আচ্ছা, আলকা কে আলকা মেকিং টি in a kettle, suddenly he felt intense heat from the puff of steam oozing out of the spout of the kettle. She wondered whether the temperature of the steam was higher than that of water boiling in the kettle common. স্যার স্টিমের টেম্পারেচার হায়ার, কারণ ওয়াটার যখন স্টিমে কনভার্ট হয় ওর সাথে লেটেন্ট হিট অ্যাড হয়ে যায় 540 ক্যালোরি পার গ্রাম, ওই জন্য স্টিমের টেম্পারেচার ভেরি গুড, ভেরি গুড। স্টিমের অলরেডি আমরা অনেকবার বলেছি, ফলো করেছে ও, যে 540 ক্যালোরি পার গ্রাম কিন্তু হিট ওর সাথে অ্যাড হয়ে যায়। তা কি করবো বল, ডেটা প্ল্যান শেষ হয়ে গেলে আমি কি করবো? তো এরপর দেখ, আবার একবার পড়ে আমাকে সঠিক অ্যান্সারটা দে। আমি গ্রাফ তোকে দিয়েছি 4টে, পড়ে আমাকে সঠিক অ্যান্সারটা দে। A glass tumbler containing hot water is kept in the freezer compartment of the refrigerator. Sir, I think option এটা option B. অপশন সি, স্যার অপশন সি হবে, কারণ যখন হট ওয়াটারটা নামছে তখন একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, হট ওয়াটারটা নেমে যখন আইস আসছে তখন ওটা নেমে যাচ্ছে, আর আইস থেকে মানে যখন ফ্রিজে ঢোকানো হচ্ছে তখন একটা স্টেট অফ চেঞ্জ হচ্ছে, ওই জন্য টেম্পারেচারটা কনস্ট্যান্ট, ওই জন্য অপশন সি। অপশন সি বলছিস তাই তো তুই?
অপশন এও মনে হচ্ছে, বুঝতে পারছি না। না আচ্ছা অপশন এ মনে হবে না, আমার তো মনে হচ্ছে অপশন সি আর বি এর যে কোনো এই দুটোর মধ্যে একটা, গুলিয়ে যাচ্ছে আমার। Such tumbler containing hot water is kept in freezer compartment of the refrigerator. Temperature less than 0 degrees Celsius. Temperature less than 0 degrees Celsius. This is highly interesting. Temperature less than 0 degrees Celsius. If you could measure the temperature of the content of the tumbler, which of the following graph would correctly represent the change in temperature as the function of time? দেখ যে অপশন এ হবে মনে হচ্ছে। হ্যাঁ কম্পার্টমেন্টের টেম্পারেচার আলটিমেটলি জিরোতে নামার পরে আরো তার টেম্পারেচারটা নামবে, কারণ টাইম যখন তুই বাড়াবি তখন আইদার রেফ্রিজারেটরের কম্পার্টমেন্টের টেম্পারেচার কিন্তু লেস দ্যান 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি থেকে আরো নিচে নেমে আসবে। এটাতে দেখ 0 ডিগ্রিতে 0 ডিগ্রি সেলসিয়াস কি করে নামবে? 0 ডিগ্রি তো একদম এন্ডিং পয়েন্ট, তার তলে আমরা কি করে যাওয়া যায়? 0 ডিগ্রি কি বুঝলাম না প্রশ্ন। Zero degree- স্যার আপনি তো 0 degree- বলেছিলেন সেলসিয়াসে -273 ডিগ্রি পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ যাওয়া যায় তো, কে বলছে যাওয়া যায় না? আমি বললাম স্যার তাহলে তো 0 অপশন ডিগ্রি এ সেলসিয়াসের নিচে হবে না কেন? 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তো হবে। এখানেই তো বলেছে রেফ্রিজারেটর টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, টেম্পারেচার লেস দ্যান 0 ডিগ্রি সেলসিয়াস। অপশন এ, তাহলে অপশন এ। অপশন এ হবে, অপশন সি হবে না। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। অপশন এ হবে, আমার মতে তাই হবে, কারণ টেম্পারেচারটা রেফ্রিজারেটর টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের চাইতে কম আছে। যতক্ষণ ধরে ও ওয়াটারটা ফ্রিজ করবে ততক্ষণ টেম্পারেচার চেঞ্জ হবে না, কিন্তু তারপরে ফ্রিজ করার পরে ওর টেম্পারেচারটা আরো নেমে যাবে। এটাই হওয়াটা উচিত। এখানে দেখ এই ফিগারটা দেখে তুই বল যে এ বি সি ডি রেট অফ অপশন সি তে হাইয়েস্ট। অপশন ডি। এটা তো কভার করা রয়েছে, এটা তো এই উইন্ডটা এটা দূরে রয়েছে, এটা আরো দূরে রয়েছে, এটা তো কাছাকাছি। হ্যাঁ আমার জন্য পিন স্পিডের জন্য ওরা উড়ে যাবে। এটা ঘুমিয়েই পড়েছে, মেয়েটা ঘুমিয়েই পড়েছে, দেখ ডান দিকে হাওয়া পুরো ঘুমোচ্ছে পুরো একেবারে। আরাম পেয়েছে ওর জন্য ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ আরাম পেয়েছে, ঘুমিয়েই পড়েছে। লিপস্টিক ফিপস্টিক দিয়ে রয়েছে ঠোঁটের মধ্যে, সেজে গুজে ঘুমোচ্ছে। যাকে তো এখন একটা কোশ্চেন স্যার প্রথমেরটা আবার সাবলিমেশন বা ডিপোজিশন ডিপোজিশন হবে হবে। প্রথমটা হ্যাঁ আর সাবলিমেশন বা ডিপোজিশন। কনভার্সন অফ সলিড স্টেট টু লিকুইড কল্ড ফিউশন। What is The in- latent heat of fusion is the change of the process by burning 1 kg of আর যেই হিটটা ইউজ solid করা state হয় to liquid state is সলিড called the থেকে fusion. লিকুইডে চেঞ্জ করতে, সেটাকে বলে লেটেন্ট হিট অফ ফিউশন। হ্যাঁ, একটা Sir, exact latent heat of mass- fusion হলো exact- 1 কেজি সলিড কে লিকুইডে হিট দিয়ে কনভার্ট করা হয়, সেটাকে লেটেন্ট হিট অফ ফিউশন বলে। আর ভেপোরাইজেশনটা হলো ঠিক উল্টোটা। হ্যাঁ সলিড থেকে লিকুইড একটা আর পার্টিকুলার লিকুইড থেকে গ্যাস, সলিড লিকুইড থেকে 1 সলিড। কেজি সলিড ইনটু লিকুইড at স্যার এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে লিখতে হবে, yes নাহলে কি মার্কস কাটা হবে? it's melting by, এটা লিখতে হবে, লিখতে মানে এই অ্যাটমসফিয়ারিক প্রেসার হবে, লিখতে হবে, লিখতে হবে, তো অবশ্যই লিখতে হবে। যা বলছি সব এরকম আমার কথা শুনে চলতে হবে, তাহলে কিছু অসুবিধা হবে না, সব মজাদার হয়ে যাবে। It is a ম্যাম hot সরি বলছি স্যার, এখানে হবে ইয়ানসি যেটা মোর কটন কমফোর্টেবল, কটন, কারণ ও হ্যাঁ, কটন cotton ক্লোথস clothes পরে পরেছে আর ওখানে হিট অবজর্বটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে হ্যাঁ। ঘামটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি, ইভাপোরেশনটা ইজিলি হয়ে যাবে। হ্যাঁ Evaporation causes cooling, কটন ক্লথসের সেটা মধ্যে আমি কিছু পোর্স আছে, তো পোর্স আছে বলে সেটা কিন্তু ওই সোয়েটটা কিন্তু ইভাপোরেট করে যাবে, ওর কুলিং এফেক্ট হবে,
ভেরি গুড। এগুলো আমি নানান রকম দিয়ে জিজ্ঞাসা করছি। এখন মোটামুটি চ্যাপ্টারটা আশা করছি যে একদম গ্রিপে চলে এসছে। পরের সপ্তাহে একটা পরীক্ষা দিতে বুঝতে পারবো যে ব্যাপারটা ঠিকঠাক লেভেলে চলে গেছে। ইউ ওয়ান্ট টু করে দেখ স্যার এটা একটা কাজ করা যায়, এটা হলো একটা, এটা তো রাত্রিবেলা মানে একটু রাত্রিবেলা কথা বলা হয়েছে, তাহলে এটা যদি মানে ফ্যানের তলে শুকায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে না? না, রাত্রিবেলার কথা বলা হয়েছে, কে বলছে? না ফ্যানের তলায় রাখতে পারবো আর ফ্যান চালিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, একসাথে হয়ে যাবে। কিন্তু আমরা রাত্রিবেলা মানে পার্টিতে যাই তো, বার্থডে পার্টিতে রাত্রিবেলা যখন পার্টিতে যাবে তখনই জামা কাপড়টা নিয়ে বের করলো। আচ্ছা, প্রবলেম ইজ দ্যাট ইট স্টিল ওয়েট আফটার ওয়াশ। আচ্ছা, ওয়াশ করেছিল সকালবেলা, আচ্ছা রাত্রিবেলা বের করেছে যখন যাবে পার্টিতে তখনও আর কি। ঠিক আছে, তাহলে ফ্যানের তলায় রাখতে হবে উইন্ডের জন্য। আর কি করতে হবে? যদি সকালে হয় তাহলে তো সানের রোদ্দুরে, তলাতে সকালে রাখলে হলে হবে, আচ্ছা ঠিক আছে রোদ্দুরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, রুমেলা বলছে সকালে হলে রোদ্দুরে, মানে যারা সিরিয়াস আর কি সকাল থেকেই জামা কাপড়টা নিয়ে নাড়াচাড়া করছে, তো তাহলে সে দেখবে যে এখনো ভেজা রয়েছে, তাহলে সকালবেলা। আমি পার্টিকুলারলি কি করি না, একটু হয়তো ছেলের হয়তো স্কুল ড্রেস এক সময় দেখতাম যে স্কুল ড্রেস আর কি কোনোটা ভেজা রয়েছে, আমি কি করি ওর উপরে আয়রন করে দিতাম, মানে বেশি করে আয়রন করে দিতাম। আয়রন করলে কি হয়, অনেকটা ওয়াটার পেপার কিন্তু ওয়াটার ভেপোরাইজ করে যায়, তো সেটাও করতে পারা যায়। তারপরে নষ্ট হয়ে যাবে, আয়রনটা নষ্ট হয়ে যাবে, কারণ ইলেকট্রিক শক জেনারেট হবে না, মানে ইলেকট্রিক জেনারেট হবে। হতে পারে এটা আমার মাও তো তেমনই করে, যদি তাড়াতাড়ি বলি যে শুকিয়ে দিতে জামাটা। তাহলে মোটামুটি আমরা যেটা বুঝলাম, তাহলে এখানে এই করতে পারি। স্প্রেড দ্য শার্ট টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, ইনক্রিজ রেট অফ ইভাপোরেশন, পুট ইট ইন দ্য সান। যদি দিনের বেলা হয়, অ্যাকর্ডিং টু রুমেলা, দিনের বেলা যদি হয় তাহলে ইনক্রিজ দ্য টেম্পারেচার, ইনক্রিজ দ্য রেট অফ ইভাপোরেশন, কিপ ইট আন্ডার দ্য ফ্যান টু ইনক্রিজ দ্য উইন্ড। হ্যাঁ, এইগুলো করতে পারি, এইগুলো মোটামুটি করতে পারি। তো এখন জানি না যে দিনের বেলার কথা বলা হচ্ছে কিনা, ওখানে পরিষ্কার করে কিছু বলা নেই, তো ধরে নিলাম যে দিনের বেলাও হতে পারে। তো স্যার ওটা মেইন দরকার হলো জামাটা। হ্যাঁ, খুব ভালো। তো এগুলো আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো তুই পারবি। রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ ইন হিউমিডিটি বাড়লে কিন্তু রেট অফ ইভাপোরেশনটা কমে যায়। এই দেখ, স্পঞ্জ থ্রু কম্প্রেসিবল ইজ আ সলিড। এটা তো বুঝতেই পারছিস যে আমরা ইভাপোরেশন কুলিং হয় ওপেন ভেসেলে রাখলে, এটা তো আমি অনেকবার বলেছি। স্পঞ্জের মধ্যে প্রচুর, কিন্তু এটা হচ্ছে স্পঞ্জের মধ্যে কিন্তু অনেক পোর্স রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। স্পঞ্জটাকে কিন্তু আমরা স্কুইজ করলে কিন্তু কম্প্রেসেবল হলেও সেটাকে সলিড বলছি, তার কারণ স্পঞ্জ ইজ সলিড বাট ইজ আর মিনিট পোর্স which air is trapped. These pores make the sponge as a soft material when but the air present in pores comes out and the sponge is compressed. ওর মধ্যে যে এয়ারটা রয়েছে সেটাই কিন্তু ওখান থেকে বেরিয়ে আসে এবং সেই জন্যই ওটা কম্প্রেসড হয়। এরকম কোনো ব্যাপার নেই। মিনিট পোর্স মানে কি? এখন ছোট ছোট মানে ছোট যেমন সয়েলে থাকে। হ্যাঁ, ছোট ছোট এরকম এইখানটার ছবিটা দেখ তুই, আমি তো সব ছবি দিই আর কি। এখানে তুই দেখ এই জায়গাগুলোই আমি কালার দেখতে পাবি, স্পঞ্জের ছবি, সব ছবি আমি দেখাই। এই যে এখানে দেখ, এই জায়গাগুলো দেখ ছোট ছোট ফুটো আছে। আমি ছবি দেখাই এই কারণেই, ছবি দেখলে এই স্পঞ্জটার মধ্যে যে যদি জলের মধ্যে কোনো পড়ে যায়, হয়তো পড়ে গেল, তাহলে সেটা যখন স্পঞ্জটা তুললাম তখন ভারী হয়ে যায় কেন? কারণ তোর মধ্যে জল ঢুকে যায়, ওই পোর্স গুলো দিয়ে জল ঢুকে যায়, তো জল ঢুকে যাবে না ওর মধ্যে দিয়ে, তো ভারী হয়ে যাবে। আবার চিপে ধরলে জল বেরিয়ে চলে যাবে, স্পঞ্জের মধ্যে তো জল ঢুকে যাবে। যদি না চিপি অনেকক্ষণের জন্য যদি রাখি তাহলে কি জল বেরোবে নাকি না? দেখিস তুলে জল বেরোচ্ছে কিনা।
জল বেরোবে না কেন? দেখবো। জল বেরো যাবে। মানে অনেকক্ষণ বাদে, মানে 1-2 ঘন্টা বাদে। কত ঘন্টা বাদে বেরোবে আমি বলতে পারবো না ভাই, সেটা ডিপেন্ড করছে কত বড় স্পঞ্জ নিয়েছো। তুমি যদি বিছানার গদি নিয়ে যদি জলে ডোবাও তাহলে সেটা কিরকম না সময় না, লাগবে? সেটা না, মানে এরকম এই যে সেই স্পঞ্জের ছবিটা দেখানো হলো সেটাই ক্ষেত্রে বলছি। যে স্পঞ্জের ছবিটা দেখানো হয়েছে, ওই স্পঞ্জের ছবিটা হ্যাঁ। কত বড় সেটা তো আমি জানি না ঠিক। এই ওইটুকুনি জল বেরোবে, একটা সুইচ করলে বেশি বেরিয়ে যাবে। এগুলো ভালো কোশ্চেন না, এটা বাজে কোশ্চেন, বাট অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন নয়। Why does temperature of substance remains constant during the melting or boiling? এ নিয়ে আমরা নতুন করে কিছু বলতে চাই না। লেটেন্ট হিটের কথা অলরেডি আমরা বহুবার ডিসকাস করেছি, যে যখন ফ্রিজিং বা মেল্টিং এইসব সিচুয়েশন আসছে, এই একটা গ্রাফ কিন্তু ভালো করে মনে রাখবি। আমরা অনেকবার গ্রাফ ইউজ করলাম, ফ্রিজিং বা মেল্টিং বা এখানে কনডেনসেশন, ভেপোরাইজেশন, এইসব সময় সলিড, লিকুইড, গ্যাস, এইসব সময় হিটটা যত অ্যাড করছি টেম্পারেচার চেঞ্জ হয় না এইসব জায়গায়। আশা করি এই ব্যাপারটা কিন্তু তোদের মাথায় ঢুকে গেছে যে টেম্পারেচার চেঞ্জ হবে না যখন স্টেট চেঞ্জ হবে। এটা আমি কিন্তু এটুকু মাথায় ঢোকাতে পেরেছি, কারণ এই জায়গাটাতেই স্টুডেন্টদের বেশিরভাগ গোলমাল থাকে, এই জায়গাটা ক্লিয়ার হয় না। কিন্তু তোদের মাথাটা খুবই শার্প, যে একদম ঠিকঠাক বুঝতে পেরে গেছিস। আমি চিন্তিত ছিলাম যে আমি অনলাইনে পড়াচ্ছি তো কতটা ইন্টারাক্ট করতে পারছিস আমার সাথে, সেটা নিয়ে আমার চিন্তা ছিল। কিন্তু আফটার ফার্স্ট চ্যাপ্টার আমি মোটামুটি একদম খুশি যে ঠিকঠাকই ইন্টারাকশন হচ্ছে, ঠিকঠাকই তোরা বুঝতে পারছিস। এত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে সেটাই মনে হচ্ছে যে ঠিক আছে, কোনো অসুবিধা সেই অর্থে হবে না। তো আমরা এতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আশা করছি যে কোশ্চেন বুঝেছিস, কোশ্চেনের অ্যান্সারগুলো বুঝেছিস, এবং আরো কোশ্চেন নিজে যদি বই থেকে পাস সেসব করবি। তো আমরা একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম, পুরো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 5টা ক্লাস আমাদের লাগলো। তো আমাদের স্যার এটা আপনি পাঠিয়ে দেবে কোশ্চেনসের পিডিএফটা? ডেফিনেটলি পাঠিয়ে দেবো। আমি সবই একটু আধটু দেরি হয়, কারণ অনেক ক্লাস হয়, সবগুলোকে ভিডিও পাঠাতে একটু দেরি হয়, কিন্তু আমি পিডিএফটা তাড়াতাড়ি পাঠিয়ে দিই। ভিডিওটা আপলোড করতে হয় নেটে, সেই জন্য একটু দেরি হয়। তো আমি সব ক্লাসই আমি পাঠিয়ে দিই, অসুবিধার কিছু নেই। এটাও পাঠিয়ে দেবো, যত কোশ্চেন অ্যান্সার ইচ অ্যান্ড এভরিথিং পাঠিয়ে দেবো। নেক্সট ক্লাস আমরা শুরু করব, যেটা পরের সপ্তাহে আমরা পরীক্ষা নিয়ে তারপরে শুরু করব, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুবই ভালো চ্যাপ্টার, ফাটাফাটি চ্যাপ্টার। তো সেখানে আমাদের সব থেকে বড় প্রবলেম থাকবে, সমস্যা থাকবে, যে মিক্সচার থেকে কিভাবে সেপারেট করতে হয়। আমি ইউনিক টেকনিকে তোকে বুঝিয়ে দেবো। তুই যত রকমের মিক্সচার তোর বই থেকে হোক বা বইয়ের বাইরে বা যেখান থেকেই দিক না কেন, সিলেবাসটা বড় কথা নয়, কিভাবে সেপারেট করতে হয় তুই একটা হায়ার সেকেন্ডারি স্টুডেন্টের, ক্লাস 11-12 স্টুডেন্টের চাইতে বেটার বলতে পারবি, এটা আমি গ্যারেন্টি দিলাম। যদি তুই আমার কথাটা ভালো করে শুনিস, যে কিভাবে দুটো জিনিস মিশিয়ে দিলে বা তিনটে জিনিস মিশিয়ে দিলে তাদেরকে সেপারেট করা যাবে, আলাদা করা যাবে, এটাই পরের চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও কোলয়েড এবং তার সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো আমিও তোকে বোঝাবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করলাম, ফার্স্ট চ্যাপ্টার পুরোপুরি শেষ করলাম। আমি সমস্ত কিছুই পাঠিয়ে দেবো। তো পরের দিনকার আমরা একটা পরীক্ষা নিচ্ছি, তবে প্রথমে পড়াবো, তারপরে পরীক্ষাতে যাব, শেষে পরীক্ষা নেব। 1 ঘন্টার মতো পরীক্ষা হবে, 1 ঘন্টা আমি পড়াবো পরের দিনকার। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। থ্যাংক ইউ স্যার, বাই, বাই। গুড নাইট।